সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফেস দ্য পিপলের ব্যবসা বাণিজ্য এবং সার্বিক অর্থনীতি নিয়ে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান ফেস দ্য ইকোনমিতে। এবং বরাবরের মতো আজও কিন্তু আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের থেকে বিভিন্ন পরামর্শ আমরা নিব। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আমাদের সার্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত এবং প্রতিদিনের মতো আজও আমাদের সাথে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য রয়েছেন দুজন বিশিষ্ট আলোচক। আজকে আমার ডানে আছেন জনাব ইস্তেকমাল হোসেন, তিনি পরিচালক বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এবং একই সাথে তিনি বাংলাদেশ ব্যাংকের সুকুক ইস্যু সংক্রান্ত শরিয়া অ্যাডভাইজারি কমিটির সদস্য সচিব। আপনাকে আমন্ত্রণ জানাই ফেস দ্য পিপলের স্টুডিওতে। ধন্যবাদ। আপনাদের এখানে আসতে পারি নিজেকে ধন্য মনে করছি। অনেক ধন্যবাদ। এবং আমার বাঁয়ে আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, উনি জনতা ব্যাংক এর সাবেক চেয়ারম্যান এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের সাবেক সভাপতি। আপনাকে আন্তরিক অভিনন্দন এবং আমন্ত্রণ জানাই ফেস দ্য পিপলের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে এবং যারা এই শোটা দেখবে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা মূল আলোচনায় চলে যাই। আমি এতক্ষণ বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আসলে গুরুত্বপূর্ণ কেন সেই বিষয়টি বলেই আমরা আমাদের মূল আলোচনায় খুব দ্রুত গতির সাথেই এগিয়ে যাব। আসলে বাংলাদেশ খুব দ্রুত বর্ধনশীল একটি অর্থনীতির দেশ, আর একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গভীর এবং স্থিতিশীল পুঁজি বাজার অত্যন্ত জরুরি। আর এই পুঁজি বাজার তাকে স্থিতিশীল রাখার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু বিষয় অত্যন্ত জরুরি। তার মধ্যে একটি বিষয় হলো বন্ড। এই বন্ড মার্কেট কিন্তু এখানে একটি ভাইটাল রোল প্লে করে থাকে। তারপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি যে এত বড় একটা সম্ভাবনা থাকার পরেও বাংলাদেশে এই বন্ড মার্কেটের আমরা ঠিক সেভাবে বন্ড মার্কেটের অগ্রগতিটাকে লক্ষ্য করতে পারছি না। এটা আসলে কেন? এটা কি পলিসিগত কোনো দুর্বলতা, নাকি বিনিয়োগকারীদের আস্থার অভাব, নাকি নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়ের ঘাটতি? আসলে কোথায় আমাদের সমস্যা এবং কোথায় আমাদের সম্ভাবনা, এবং তার সাথে সংশ্লিষ্ট কি কি বিষয়গুলো আছে যা আমাদের এই সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে? আসলে আমরা এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে আলোচনা করব। তো আমি প্রথমেই ইস্তেকমাল হোসেন আপনার কাছে যেতে চাই। আমাদের আসলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর একটা চাপ কিন্তু আছে। তো এই চাপটা থাকা সত্ত্বেও আগামী 1-2 বছরের মধ্যে আপনার আসলে ফার্স্ট সাইটটা কি? আপনি কি দেখছেন যে আমাদের যে ঋণ পরিশোধের সক্ষমতা এবং বৈদেশিক ঋণ খেলাপি হওয়ার যে একটা ঝুঁকি থেকে যায় এই ধরনের রিজার্ভের উপর চাপ থাকলে, তো এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ। আসলে আমরা আজকে ইকোনমির একটা চমৎকার দিক দিয়ে আলোচনা শুরু করব, কিন্তু তার প্রথমে যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রার ইস্যুটা এসছে, আপনারা দেখবেন যে আমরা কিন্তু গতকালও আমরা বলতে বাংলাদেশ ব্যাংক গতকালও মার্কেট থেকে আমরা ডলার কিনেছি। মার্কেট থেকে ডলার কিনেছি মানে হচ্ছে মার্কেটে ডলার এক্সেস আছে, এটার ইন্ডিকেশন দিচ্ছে। তো এটা বছর শেষে এবং আমরা বলবো যে সামনে রোজার যে সময়টা আছে, রোজার ইস্যুতে আমাদের পেমেন্টগুলো মোস্ট অফ হয়ে গেছে, তারপরেও মার্কেটে কিন্তু ডলার আছে এবং আসছে, এবং সামনের ঈদের সময় আরও রেমিটেন্স আসবে। এই সময় অতীতে কখনো দেখা যায়নি যে বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে। সেই ডলার কেনার মতো অবস্থায় থাকার পরেও মার্কেটে যে রেটটা আছে সেই রেটে দেখা যাচ্ছে যে আসলে আমরা দ্যাট ইজ বাংলাদেশ ব্যাংক যে রিজার্ভ যে হুমকির সম্মুখীন সেই রকম তো নই। আমরা আশাবাদী যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা 35 বিলিয়ন ধরতে পারবো। এটা অত্যন্ত আনন্দের সংবাদ বলেই মনে হচ্ছে আমাদের জনগণের জন্য এই মুহূর্তে। তো অবশ্যই, কারণ সিচুয়েশনটা এরকম যে ডিসেম্বর এবং রোজা এই সময়টা সাধারণত দেখা যাচ্ছে যে রোজার সময় আমার রেমিটেন্স আসে কিন্তু আবার পেমেন্টও চাই। সেই জায়গা থেকে আমরা কোথায় ছিলাম 1.5 বছর আগে আমাদের মনে আছে, সেখান থেকে আমরা 35 টার্গেট করেছি। আমরা সেই জায়গায় আসলে খুব
বলবো না যে হাঁটি হাঁটি পা পা করে, আমি বলবো খুব শক্তভাবে আমরা যাচ্ছি বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, অতি সম্প্রতি এই কথার সূত্র ধরেই বলতে চাই যে তাহলে খুব শীঘ্রই এলসি খোলার ক্ষেত্রেও কোনো সমস্যা হওয়ার কথা নয় ব্যবসায়ীদের। আপাতত সেই সমস্যা অনেকখানি কেটে গেছে বলে আমরা নিশ্চিত, এবং আপনারা দেখেন যে কোথাও কি খুব বেশি আলোচনা আছে যে আমরা যে সম্মুখীন হচ্ছি। এলসি তো মানে রোজার পেমেন্টগুলো তো হচ্ছে, এলসি তো সাধারণ সেটাই। তবে বড় অংশে যদি আমরা যেটা বলতে চাই যে ক্যাপিটাল মেশিনারিজের ইস্যুসগুলো, জি জি। ক্যাপিটাল মেশিনারিজ যে ইস্যুসগুলো, এগুলো খোলার ক্ষেত্রে কিন্তু আমাদের নিষেধাজ্ঞা নেই। কারো যদি ইম্পোর্ট করার ক্ষেত্রে আসে, আমরা সেই ক্ষেত্রে অবশ্যই তাকে সাপোর্ট দিয়ে যাব। তো সেক্ষেত্রে আসলে আমার যে প্রশ্নটি ছিল যে তাহলে আপনার দূরদৃষ্টি দিয়ে কি দেখছেন আগামী 1-2 বছরের মধ্যে কোনোভাবে কি আপনার প্রজেকশন কি বলে বৈদেশিক ঋণ খেলাপ করার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? বৈদেশিক ঋণ খেলাপ করার কোনো সম্ভাবনা তো আমি দেখিই না। উপরন্তু আমাদের একটা যেটা আছে যে সব কিছুর পিছনে যেটা আছে যে আমরা বর্তমানে যে আমাদের ব্যাংকিং পলিসি বা বৈদেশিক মুদ্রা নীতি আমরা যা গ্রহণ করছি বা যেভাবে আমরা নিচ্ছি, এটা কন্টিনিউশনটা থাকতে হবে। সব কিছুর পিছনে আমার একটা কন্টিনিউশনটা যদি না থাকে, আমরা যদি নতুন করে কোনো পলিসি চিন্তা করি, একটা সময় অন্যভাবে চিন্তা করি, তার ইফেক্ট অবশ্যই অনেক কিছু আছে। বর্তমানে আমরা যেভাবে আছি আমরা আশাবাদী। যাক, তো ওই আরেকটা বিষয়, সেটা আসলে জানার আগ্রহটা দমন করতে পারছি না, যেটা আপনি বললেন রেমিটেন্সের একটা খুব ভালো প্রবাহ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ধরি একটা ওয়ার্স্ট কেস সিনারিওতে যে বৈদেশিক বাণিজ্যে আমাদের একটা বড় ঘাটতি হলো ফরেন কারেন্সি আর্নিং এর ক্ষেত্রে, আবার কোনো কারণে সেটা সোশিও ইকোনমিক পলিটিক্যাল যে কারণেই হোক, এই যে রেমিটেন্সের প্রবাহটা এটা ক্ষতিগ্রস্ত হলো, সেক্ষেত্রে আপৎকালীন বাংলাদেশ ব্যাংকের এমন কোনো পরিকল্পনা আছে কিনা যে আমাদের এই যে রিজার্ভ, সেই রিজার্ভটাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে কাজ করতে পারে আপৎকালীন? সবসময় রিজার্ভ ম্যানেজমেন্টের যে একটা পার্ট আছে, একটা আপনার যে আমাদের যে ডেভেলপমেন্ট প্যাটার্নটা থাকে, আমরা কোথায় কতটুকু ইনভেস্ট করব, শর্ট টার্মে কতটুকু, লং টার্মে কতটুকু, এবং রিজার্ভের কোন কারেন্সিতে কতটুকু আমরা মেনটেন করব, প্রত্যেকটাই আমার ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট কমিটি যেটা আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ম্যানেজমেন্ট কমিটি, সেখান থেকে নির্ধারিত হয়। সেই জায়গা থেকে কিন্তু আমরা যে যুগোপযোগী প্রত্যেকটা অংশে যুগোপযোগী প্রয়োজন অনুমতি করেই করে থাকছি। তো সেক্ষেত্রে কন্টিনজেন্ট যদি আমরা বলে থাকি, সবসময় আমাদের কন্টিনজেন্ট কিন্তু একটা বাফার থেকেই যায়, এটা সবসময়ই থাকে। এটা এই জন্য আমরা এটা নিয়ে মোটেও খুব বেশি অরিড না। সাধারণত যেটা বলা হয় 3 মাসের ইম্পোর্ট পেমেন্টের ইস্যুসটা করা হয়, এটা আসলে আমরা সবসময় তার চেয়ে সবসময় বলবো যে বিগত প্রথম দিক দিয়ে সরকারের প্রথম দিক দিয়ে আমরা কিছুটা চাপে ছিলাম, তো এখন তো সেখান থেকে আমরা ওভারকাম করে এসেছি। অর্থাৎ এই ক্ষেত্রেও আপনি অত্যন্ত আশাবাদী, এবং আমরাও এক্ষেত্রে অত্যন্ত আশাবাদী যে এই ধারাটা অব্যাহত থাকবে, বরঞ্চ এখান থেকে আমরা আরো বেশি উন্নতি করার জন্য সুযোগ দেখতে পাচ্ছি, বা যেটা ভবিষ্যতে হবে আমাদেরকে আশান্বিত করে তুলছে। এই ক্ষেত্রে কি আমি একটু সাপ্লিমেন্ট করছি যে এইখানে যে সবচেয়ে বড় ভূমিকাটা আমার আছে রেমিটারদের, আমার ডায়াসপোরা যারা আছে তাদের যে ভূমিকাটা গত কয়েক বছরে যে রকম ছিল, আস্তে 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 সেটা বাড়ছে, এবং মার্কেটে একটা কনফিডেন্সের যে আছে সাধারণত যে আমার রেমিটেন্সটা বাড়ছে, এটা এমনি এমনি তো বাড়ছে না। এবং সেই সাথে আমার ডায়াসপোরার যে ইস্যুসগুলো আছে সেখান থেকে আমরা যদি আরও রিল্যাক্টেন্ট করতে পারি, আরও সাপোর্ট দিয়ে যেতে পারি, এখানে সরকারের যে বিভিন্ন অর্গানগুলো আছে, সেন্ট্রাল ব্যাংক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ইআরডি সহ আরও যে অর্গানগুলো আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সকলে মিলে যদি আমরা কিছু আরও সাপোর্ট দিয়ে যাই, দেখা যাচ্ছে আমার রেমিটেন্সটাও বাড়বে, যেটাই আসলে আমার মূল ভিত্তি। রাইট। এবং এই যে বললেন ডায়াসপোরা, আমাদের বিপুল সংখ্যক সম্মানিত প্রবাসীগণ, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা বহির্বিশ্বে কাজ করছেন আছেন। তো এখানেও আসলে ওই বন্ডের বিষয়টি চলে আসছে যে আমরা আসলে এই যে বাংলাদেশের বন্ড বাজারে এই যে উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগটাকে আকর্ষণ করার জন্য কি ধরনের নীতিগত বা নীতি সহায়তা আমাদের প্রয়োজন বলে আপনি মনে করেন, এবং বাংলাদেশ ব্যাংকের কি ধরনের উদ্যোগ আছে? পাশাপাশি এই যে ডায়াসপোরাটা নিয়ে কথা হচ্ছে, আমাদের সম্মানিত প্রবাসীরা একটা ডায়াসপোরা বন্ড, যেমন ইসরায়েল, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশই কিন্তু ডায়াসপোরা বন্ডের মাধ্যমে তাদের প্রবাসীদের কাছ থেকে টাকা এনে দেশের জাতীয় অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে ব্যবহার করছে, বড় বড় শিল্প কলকারখানা করছে, বড় বড় স্থাপনা করছে। তো আমরা কিভাবে সেদিকে অগ্রসর হতে পারি? ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের কোনো উদ্যোগ আছে কিনা, বা ভবিষ্যতেও আপনারা কোনো কিছু চিন্তা করছেন কিনা, যদি জানাতেন। ধন্যবাদ, আপনি চমৎকার একটা ইস্যু নিয়ে শুরু করার আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। কারণ আমি এখানে যে জিনিসটা আসলে আমরা দেখি, যদি বন্ডের ক্ষেত্রেই বলি, ডায়াসপোরা আসলে
মোটা দাগে যদি আমি বন্ডটা কয়েক ভাগে বিভক্ত করি, একটা আছে যে আমাদের ইনভেস্টমেন্ট বন্ড, সেভিংস বন্ড যেগুলোকে আমরা বলি, ওয়েস্ট আর্নার্স ডেভেলপমেন্ট জি। বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড। হুম হুম এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমার টোটাল ইকোনমিতে সরি পজিশন কিন্তু মাত্র দেখা যাচ্ছে যে ওয়েস্ট আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড 6,500 কোটি টাকা, ইউএস ডলার ইনভেস্টমেন্ট মাত্র 650 কোটি টাকা, এবং 180 কোটি টাকা হচ্ছে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড। টোটাল গিয়ে মাত্র আমার 7,500 কোটি টাকা, যেটা গভর্নমেন্ট ট্রেজারি বিলের বা বন্ডের অকশনে একদিনে যে পরিমাণ টাকা হয় সেই পরিমাণের চেয়েও কম। হুম তো এই যে জায়গাটা, এটা দুটোর একটা কারণটা হতে পারে যে এইখানে আমরা যে প্রক্রিয়াটায় আছি সেই প্রক্রিয়াটা একটু লম্বা বা অন্যান্য ইস্যুস আছে। কিন্তু আমি যদি আমার গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ডের কথা বলি, সেখানে কিন্তু প্রতিদিনই হচ্ছে এবং সারা পৃথিবীর যে কেউ সেখান থেকে ইনভেস্ট করতে পারে। ওকে। দ্যাট ইজ, এই যে বিষয়গুলো আছে, একই সাথে যদি আমি বলি আমার শরিয়া ভিত্তিক গভর্নমেন্ট প্রোডাক্ট যেটা আছে সুকুক, সেক্ষেত্রেও আমরা কোটা দিয়েছি ডায়াসপোরা বা ব্যক্তি পর্যায়ে ওপেন, যে যত করতে পারে এবং দেশি হোক বিদেশি হোক এটা করতে পারে। সমস্যা হচ্ছে আমরা সেই জায়গায় পৌঁছতে পারছি না। কিন্তু কেন? রাইট, কেন? আমাদের মেইন সমস্যাটা হচ্ছে দুটো। আপনাকে খেয়াল করতে হবে, একজন ডায়াসপোরা সে যখন ইনভেস্ট করবে, সে আমার এখানে ইনভেস্ট করবে না অন্য কোথাও ইনভেস্ট করবে। ইউএস ডলার, ইউএস পলিসির একটা ফ্যাক্টর। সে অপরচুনিটি যেখানে বেটার পাবে সে কিন্তু সেখানে ইনভেস্ট করবে। সে আমার এখানে যে রেটটা আছে, আমি কিন্তু এটা হচ্ছে যে ডিমান্ড সাপ্লাই হিসেবে অটোমেটিক্যালি অকশনের মধ্যে রেটটা ফিক্সড হচ্ছে। অথবা আমি যদি এখন যেচ্ছি যে সুকুক যেটা হচ্ছে জি। রেন্ট, যেটাকে আমরা বলি ভাড়া বা ইজারা বা আমাদের যেটা ওয়াকালা বা এভাবে যেটা হচ্ছে আমরা আগে ডিক্লেয়ার করছি, সেটার থেকে তারা বুঝতে পারছে যে এই রেন্টটা কি হবে এবং সেক্ষেত্রে কিন্তু করতে পারছে। আমাদের মেইন যে জায়গাটায় আমরা আসতেছি, অকশনে যেখানে এই ডিমান্ড সাপ্লাইটা সেট হচ্ছে সেখান থেকেও একটা অকশন কিন্তু আগের তুলনায় আমি বলবো যে গত 3 বছরে এর গ্রোথ ট্রিমেন্ডাসলি বেড়েছে। আপনারা কাজ করছেন, বিভিন্ন সংস্থা কাজ করছে, আমরা কাজ করছি, যেটা একটা সময় টোটাল আমার আউটস্ট্যান্ডিং অনলি 0.24% ছিল, আজকে সেটা 2.56%। বেড়ার গতিটা গত 3 বছরে প্রায় 5 গুণে এসে দাঁড়িয়েছে, 5 গুণ 10 গুণের মতো দাঁড়িয়েছে। দ্যাট ইজ, আমাদের কিন্তু গ্রোথ আছে, কিন্তু টোটালি যদি আমি অ্যামাউন্টটাকে দেখি খুবই ছোট। কেন? প্রথম হচ্ছে যে আমার অপরচুনিটি, আমার যে ইনভেস্টররা আছে, মানে আমার ডায়াসপোরারা আছে, উনি যখন ইনভেস্ট করতে চাচ্ছেন ওই দেশে যে ইনভেস্টমেন্ট অপরচুনিটিসগুলো আছেন উনি ওটাকেই নিচ্ছেন। তবে হ্যাঁ, আমার ডায়াসপোরাদের মধ্যে ব্যাপক একটা দেশপ্রেম আছে, একটা ব্যাপক দেশপ্রেম আছে। আপনি দেখবেন যারা বড় ধরনের ইনভেস্ট করতে চায় তাদের বেশিরভাগই কিন্তু আত্মীয় স্বজন এরকম দেশে নাই। ওয়েজার্নার্স যারা আছে তাদের মানে ইনকাম অ্যামাউন্টটা খুব বেশি না, এটা একটা চ্যালেঞ্জ যে তাদের যে অল্প আসতেছে অ্যামাউন্টটা খুব বেশি না। Right. কিন্তু আমার তাদেরই এখানে হচ্ছে যা আছে এর মধ্যে 6,500 কোটি টাকা কিন্তু ওয়েজার্নার্সই তাদের ফ্যামিলিদের জন্য এটা দিয়ে রাখছে, করছে। কিন্তু মেইন যে জায়গাটা আমি যদি বলি যে আমার ইউএস ডলার ইনভেস্টমেন্ট আর প্রিমিয়াম বন্ড, যেটা আপনার রিপ্রেটেটও করতে পারবে, এই জায়গা থেকে আমার ডায়াসপোরা ভাইরা আসছেন না, মূলত অ্যাওয়ারনেসের একটা ইস্যু। দ্বিতীয়ত আমি বলবো যে আমার ইস্যুয়ার প্রতিষ্ঠান যারা আছে আমাদের হয়তো সমন্বয়ের অভাব, এবং ফাইনালি আমি যেটা বলবো কনফিডেন্স। মার্কেট কনফিডেন্সের সবচেয়ে বড় জায়গাটা যেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। আপনি যদি লিকুইডিটি কনফার্ম না করতে পারেন, যে আমার কাছে মনে হচ্ছে যে এখানটা আমাকে ব্যাক করতে হবে, প্রয়োজনে ভাঙ্গায় ফেলবো, হ্যাঁ, আমি যদি ব্যাক না করতে পারি, আমি লিকুইডিটি যদি না নিশ্চিত করতে পারি, আমি কি জন্য আসবো? আমি এখন বাংলাদেশ ব্যাংক আপনার গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আমরা বেঞ্চমার্ক দিয়েছি। বেঞ্চমার্ক একটা রেট আছে, প্রতিদিন ফিগার চেঞ্জ হচ্ছে, মার্ক টু মার্কেট ফিগার আসতেছে। এই জিনিসটা জানে না কেন? এটা জানানোর কাজ হচ্ছে ক্যাপিটাল মার্কেটের, বিসেকের। আমরা ওই জায়গা থেকে সারা পৃথিবীতে গভর্নমেন্ট বন্ড, সেটা গভর্নমেন্ট কর্পোরেট হোক, গভর্নমেন্ট হোক, বন্ড মার্কেট ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আমাদের যেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা আমাদের যেগুলো স্টক এক্সচেঞ্জ, নট সেন্ট্রাল ব্যাংক। এখানে গভর্নমেন্ট বন্ডটাকে এখন মার্কেটের অন্য অপরচুনিটিসগুলো না থাকার কারণেই এবং গভর্নমেন্টের ডিমান্ড থাকার কারণে কিন্তু গভর্নমেন্ট বন্ডটার রেট বাড়ছে।
এবং অন্যদিক দিয়ে যদি বলি সরকার মানে প্রাইভেট সেক্টরে আপনার ইনভেস্টমেন্টগুলোর কিছু কমে যাওয়া, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া, বিভিন্ন কারণে হোক ব্যাংকগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখানে সুইচ করে আসছে। এই সুইচিংয়ের কারণে যেটা হচ্ছে যে আলটিমেটলি মানুষ কিন্তু গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রে ট্রেজারি বিল বন্ড কনসেপ্টটা গত 3-4 বছর বা যে কোনো সময়ের চেয়ে এখন বেশি জানে। আমরা এই মার্কেটটাকে ডেভেলপ করার জন্য কাজ করছি, সেকেন্ডারি মার্কেটটাকে ডেভেলপ করার জন্য কাজ করছি। এখন সেকেন্ডারি মার্কেটটার মেইন ইস্যু হচ্ছে দুটা পার্ট। সেন্ট্রাল ব্যাংকে একটা উইন্ডোজ আছে, আমরা কাজ করছি মেইনলি আমার ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিরং স্টক এক্সচেঞ্জ, ওখানে কাজ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে আমরা সেটেলমেন্ট করছি T+0-তে, যেদিন করবেন সেদিনই। কিন্তু আমার এই যেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জগুলোতে T+2-তে T+2-তে করতে হচ্ছে। সারা পৃথিবীতে হলো T+0। T+2-তে করতে হচ্ছে, কারণটা হচ্ছে তাদের যে আমাদের ব্রোকারেজ হাউসগুলো আছে ওনাদের কিছু অপারেশনাল ইস্যুস আছে, সিডিবিএল এর কিছু অপারেশনাল ইস্যু আছে। তো আমরা আশা করছি যে একটা সময় আমরা সম্মিলিতভাবে সবকিছু এক পা দুপা করে আমরা আগের চেয়ে অনেক বাড়ছি আর পারবো বলে আমরাও সেটাই আশা করছি। বিশেষ করে আপনি বিসেক বা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কথা বললেন। আমি জানি ক্যাপিটাল মার্কেটের উপরে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের একটি ইনস্টিটিউট রয়েছে। এছাড়া শুধু আসলে ওই 6 মাস 2 মাস 1 বছরের কোর্সই না স্যার, রেগুলার বেসিসে কিভাবে জনসচেতনতা বা বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ছোটোখাটো প্রকল্প নেওয়া যায়, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ডিজিটালের এই যুগে কিভাবে সেটা সর্বোচ্চ ব্যবহার করে আমরা সেই সচেতনতা বা অ্যাওয়ারনেসটা রেজ করতে পারি, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো আপনার কাছে এইবারের শেষ প্রশ্ন, আবার পরে আসবো, সেটা হলো যে এই যে কিছুক্ষণ আগে প্রবাসীদের মানে বন্ডে বিনিয়োগের কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কখনো কি এরকম হয়েছে যে তাদের বিনিয়োগকৃত বন্ডের টাকাটা যখন মানে ম্যাচিউর হয়ে গেল বন্ডটা, তো ফেরত নিয়ে যেতে তিনি যে দেশে আছেন তিনি চাচ্ছেন যে আমি ফেরত নিয়ে যাব টাকাটা, এক্ষেত্রে কি কোনো আইনগত জটিলতা তৈরি হচ্ছে? এক্সেলেন্ট। এটা আসলে দুটো প্রসেসের ব্যাপার আছে। একটা হচ্ছে যে নর্মালি আসলে নেই, কিন্তু কিছু আর্টিফিশিয়ালি কিছু জায়গায় এটা তৈরি করা হয় বলে আমরা শুনেছি। জি, আমরাও সেটাই শুনেছি, অনেক প্রবাসীগণও বলেছেন। প্রথমত কিছু আইনগত বাধ্যবাধকতা ছিল, এখন সেটা আমাদের কমে গেছে। যে আমি এখানে এসে আমাকে এটাকে এনক্যাশ করতে হবে, আমি প্রিমেচিওর এনক্যাশমেন্ট করতে পারবো না। তো এই সমস্ত কিছু বিষয় ছিল আসলে পলিসি লেভেলে, যে যাতে আমার ফরেন এক্সচেঞ্জটা আসে ওয়ান ওয়ে যাওয়ার ক্ষেত্রে একটু নিরুৎসাহিত করা। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা করেছি, এখন যেহেতু আমাদের দরকার বেশি এখানে থাকা, এটা ইকোনমিক রিজন আছে। হ্যাঁ, দুটোই স্যার। আবার একটা উইন উইন সিচুয়েশনও রাখতে হবে, নাহলে তো বিনিয়োগ আসবে না। স্যার এটা একটা মজার বিষয় বলি। মজার বিষয়টা হচ্ছে এটা প্রাথমিক পর্যায়ে খুব ভালো ছিল। যখন আমার রিজার্ভ নিয়ার টু 50 হয়ে গেল, তখন কিন্তু আমাদেরকে একটু স্ট্রং হতে হয়েছে। কারণ তখন আমার এটাকে ক্যারি করার জন্য, সার্ভিসিং করার জন্য যে কস্টটা, সেই কস্ট একটু বেশি হয়ে যাচ্ছিল। গভর্নমেন্ট পলিসি নিয়েছে যে আমি 1 কোটির বেশি নিব না, বা এই জাতীয় কিছু জায়গা থেকে নিরুৎসাহিত করা। সবসময় আপনি নিরুৎসাহিত করার জন্য কিছু কিছু কাজ আমরা করে থাকি। আমার অন্যদিকে আবার ইনভেস্টমেন্ট, এখন যেমন আবার রেমিটেন্সটা প্রয়োজন, আমরা রিল্যাক্স করছি। যে ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো মানে সমাধান করে দ্রুততম। আর সবচেয়ে বড় যে কথাটা বলে, সেটা একটা সমস্যা হয়েছে, ডায়াসপোরারা যেই জায়গায় বন্ডগুলো খুলছে, সকলের আপনারা জানেন গত কয়েক বছরে ব্যাংকিং সেক্টর কিছু ক্ষেত্রে যে তারা ক্যাশ ডলার পে করতে পারছে না, তাদের ক্যাশ হোল্ডিংয়ের সমস্যা আছে। তারা একটু ধীরে চলনীতি তাদের নিজেদের স্ট্র্যাটেজিতে করেছে। দেখছি আসলে যতক্ষণ তারা এটা ক্যারি করতে পারে, তাদের বুকস এটাতে আসলে শো করতে পারে, এটা আমরা বুঝতে পেরেছি। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা সাথে সাথে সার্কুলার দিয়েছি, যেদিন এটাকে ক্লেম করবে তার এত সময়ের মধ্যে এটাকে ক্লিয়ার করে দিতে হবে। ইনশাল্লাহ আমরা যেটা ভাবছি যে আগের চেয়ে আমরা একটা খুব ভালো পজিশনে আছি। সেক্ষেত্রে যত ধরনের সমস্যার কথা আমরা বলি, সেই সমস্যাটা আমরা ওভারকাম করে, অর্থাৎ আমরা বলতে পারি কিনা যে আমাদের সম্মানিত প্রবাসীগণ সঠিক সময়ে তাদের টাকাটা ফেরত নিয়ে যেতে পারবেন। এবং অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে। আবারও পরবর্তীতে আসবো। আমরা এখন ডক্টর জামাল উদ্দিন স্যারের কাছে যাব বেশ কিছু পরামর্শ, বিশেষ করে আমাদের বন্ড বাজারের সমস্যার সম্ভাবনা নিয়ে। তো বন্ড বাজার আসলে কিভাবে আমাদের এই যে শিল্প এবং অবকাঠামোগত প্রকল্পগুলো, এতে কিন্তু অনেক বড় একটা ফাইন্যান্সিংয়ের প্রয়োজন হয়, এবং দীর্ঘমেয়াদী লং টার্ম ফাইন্যান্সিং, যেটা কিন্তু আমাদের সাধারণত
ব্যাংকে ঋণের মেয়াদ কিন্তু কম থাকে, অত দীর্ঘ থাকে না। তো সেক্ষেত্রে বন্ড বাজার কিভাবে এই শিল্প এবং অবকাঠামো প্রকল্পগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী মূলধনের উৎস হিসেবে কাজ করতে পারে বলে আপনি মনে করেন স্যার? যে কোনো দেশের আপনার অর্থনৈতিক যে নীতিমালা, সেই নীতিমালার ভিতরে তাদের যে, যেমন আপনার ধরেন কমার্শিয়াল লোনের হিসাব করেন, যে একটা লিমিটেড কোম্পানি লোনের জন্য অ্যাপ্লাই করলো, উনি মালিকে দিতেছে 30%, 70% ব্যাংক থেকে নিয়ে, 70, কেউ 60%, কেউ 50%, ডিপেন্ডিং অন নিড, বাকিটা সে নিজে দিচ্ছে। এটা আপনার এটা চলতেছে, চলার মধ্যে দিয়ে যখন সাইজ অফ দি ইনভেস্টমেন্ট যখন বেড়ে যায়, তখন আপনার সরকার অনেক সময় সরকারি ব্যাংকগুলা, যেমন তারা অনেকেই এরা কমার্শিয়াল ব্যাংক ছিল, জনতা, সোনালী, অগ্রণী অ্যান্ড রূপালী, এই চারটা যে ব্যাংক, এরা ছিল কমার্শিয়াল ব্যাংক। কিন্তু যখন রাষ্ট্রায়ত্ত হলো 72 সালে, তখন কিন্তু আমাদের অন্য সোর্স থেকে টাকা আসার কোনো, এটা তখন আমাদের ইকোনমিক্স ছিল সোশ্যালিস্ট ইকোনমি, সেখানে কিন্তু ব্যক্তি ওখানে ইনভেস্ট করার কোনো সুযোগ ছিল না। যে কারণে এটাকে রাষ্ট্রায়ত্ত করলো। রাষ্ট্রায়ত্ত করার পর দেখা গেলো যে আমাদের যে ব্যাংক বেসড ইকোনমি এবং মার্কেট বেসড ইকোনমি, এই সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু আমাদের ব্যাংক বেসড ইকোনমিটা গড়ে উঠছে বাংলাদেশে 1972 থেকে বিগিনিং। এবং সেই সময় সবাই নীতিমালাটা বানায় এইভাবেই আপনার চলছে। যেহেতু পরবর্তীতে আপনার বাজার অর্থনীতির দিকে বাংলাদেশ ধাবমান হয়, তখন কিন্তু স্টক মার্কেট, এই ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটার জন্ম কিন্তু নারায়ণগঞ্জে 1954 কি 55 সালের দিকে। জি আচ্ছা, তারপরে এটা কিন্তু আপনার এই স্টক এক্সচেঞ্জ তখন কিন্তু বন্ধ ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বন্ধ ছিল। 76 সালে এটা চালু হলো। 76 সালে চালু হওয়ার পর আবার স্টক মার্কেটের এই কাজ শুরু হলো। তখন আপনার এই যে আইপিও করা, আইসিবিকে তখন দায়িত্ব ছিল যে আইসিবি এই সমস্ত ইয়েগুলোকে ফাইন্যান্স করবে অথবা শেয়ারে ইনভেস্ট করবে, গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকারি অর্গানাইজেশন। এর মধ্য দিয়া যে পাবলিকের যে পার্টিসিপেশন, সেটাকে এনশিওর করছে, সেটা হলো। আর অপর দিকে সরকারের যে সমস্ত অবকাঠামোগুলা, সরকারের অবকাঠামোগুলা কিন্তু প্রাইভেট সেক্টরে তখন আমাদের ক্যাপাসিটি ছিল না। যে এটা ধরেন মনে করেন আপনার টেলিফোন কোম্পানি চালু করবে, বিটিসিএল, যেটা টেলিফোন শিল্প সংস্থা, হ্যাঁ, এটা কিন্তু পাবলিকের আমাদের প্রাইভেট সেক্টরে সেই ক্যাপাসিটি ছিল না। তখন আপনার আসলো মোবাইল কোম্পানিগুলো আসার থেকে এখানে কিন্তু এই টেলিফোন ইন্ডাস্ট্রিতে বিরাট একটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, আসেন ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রি, পুরা গভর্নমেন্ট ওন, সেটাকে কিন্তু আপনার যেহেতু আমাদের দুইটা রাজনৈতিক দল তাদের বাজার অর্থনীতির দিকে একটা 1991-এ বলে রাখি, এখানে 1991-এ একটা জিনিস, মানে দুইটা রাজনৈতিক দল আমাদের দেশে, বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটা রাজনৈতিক দলের ইকোনমিক ফিলোসফি ছিল, আওয়ামী লীগের ছিল সোশ্যালিস্ট ইকোনমি আর বিএনপি ছিল বাজার অর্থনীতি। এই দুইটাতে আসিয়া 96-তে আসিয়া বাংলাদেশ কিন্তু টার্ন অ্যারাউন্ড করলো। এরশাদ সাহেবের এখানে কন্ট্রিবিউশন আছে, উনিও অনেকগুলো করছে, চেঞ্জ করছে, ব্যক্তিমান এখানে দিয়ে দিছে, দিয়ে এগুলোকে চালানোর মধ্যে দিয়ে অর্থনীতির যে চাকাটা প্রাইভেট সেক্টরকে প্রমোট করছে, মানে প্রাইভেটাইজেশন করেছে। ইয়েস, প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে এগুলোকে অনেক লিস্টেড কোম্পানি করছে, স্টক এক্সচেঞ্জের পরিমাণ আরো বাড়ছে। এটা কমিশনটা হলো কত সালে স্যার প্রাইভেটাইজেশন কমিশনটা? প্রাইভেটাইজেশন কমিশন হচ্ছে 1992-তে। এবং ওই কমিশনটা হওয়ার পরেই কি এই গতিটা বৃদ্ধি পেল কিনা প্রাইভেটাইজেশন করা? প্রাইভেটাইজেশন কমিশন হওয়ার অনেকেই বলে যে এটা সাকসেস স্টোরি, ফেলিউর স্টোরি। এখানে কিন্তু কমিশন যখন করছে তখন আর এর কোনো ফাংশন হয় বা এখনো কি আমরা তার ফাংশনটাকে খুব বেশি পরিলক্ষিত হয় কিনা এখন? এটা অটোমেটিক্যালি বাঙালিরা কিন্তু আপনার মানে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টে অনেক দূর আগাইছে, টার্ন করছে। দুইটা মূলত হলো পলিটিক্যাল ইকোনমিটা, যদি আপনি কোন দিকে, যারা রাষ্ট্র পরিচালনা করে পলিটিশিয়ান, তাদের যে ফিলোসফি, সেই ফিলোসফিটা উইল ফলো নেক্সট 5 ইয়ার্স ইলেক্টেড হয়ে যাওয়ার পরে। এই 5 বছরের ভিতরে সে কি সোশ্যালিস্ট সিস্টেমে চালাবো না বাজার অর্থনীতি তারা চালাচ্ছে। বাকি যারা অ্যাক্টর আছে নিচে,
ওরা তো এদেরকে ফলো করে চলতে হতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই জিনিসটা এখন আর বাংলাদেশে নাই, ওইটা চেঞ্জ হয়ে গেছে। হওয়ার মধ্যে দিয়ে স্টক মার্কেট উঠলো, স্টক মার্কেটের সাথে সাথে যে জিনিসটা ডেভেলপ করা উচিত ছিল, যেটা আমরা করতে পারিনি, সেটা হলো আমাদের বন্ড মার্কেট। আপনি যদি ইন্টারন্যাশনালি কম্প্যারিজন করেন, আমাদের দেশের যে বন্ড মার্কেট, বন্ড বেস বন্ড মার্কেট এবং বন্ড মার্কেটে যে টাকাটা সে ইনভেস্ট করে অন লং টার্ম, 5 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত আছে। দেখা গেছে যে ইউরোপের যে শিল্প বিপ্লবের পরে, ইউরোপের শিল্প বিপ্লবের পরে তারা কিন্তু বন্ড মার্কেট দিয়ে কিন্তু এই যে তাদের যে রেল, আন্ডারগ্রাউন্ড রেল ট্রেন, এগুলো সব কিন্তু ইংল্যান্ড, ইউরোপে সব দেশে, ইভেন আমেরিকাতেও বন্ড মার্কেটগুলোর থ্রু বন্ড মার্কেট এটা হয়েছে। এবং এইটা কিন্তু বন্ড মার্কেটের যে হিস্ট্রি, 4000 বছর পুরানো হিস্ট্রি আছে। এবং সেই ক্ষেত্রে আপনার এই বন্ড মার্কেট সবসময় ছিল, কিন্তু আপনি যারা পাওয়ারে থাকে তারা যদি রুলস রেগুলেশনগুলো ওইভাবে বানায়া, রুলস অফ বিজনেসটা বানাই দিতে হবে, বানাই দিয়ে ওটাকে ফলো করতে হবে সবাই। কারোর প্রতি, ওনার প্রতি ফেভার করলে আপনার প্রতি আনফেভার করলে এটা হলে হবে না। ল উইল ট্রিট ইকুয়ালি, ইকুয়াল ট্রিটমেন্ট অফ দি সোসাইটিকে প্রতি অ্যাপ্লাই করতে হবে। যেটা স্যার আমাদের সাধারণ জনগণরা কিন্তু সবসময় বলে যে আমাদের সবসময় বাইরে গিয়ে হাত পাততে হবে কেন? আমরা নিজের টাকায়ও তো করতে পারি, জনগণের টাকা। এবং গভর্নমেন্ট যদি ইস্যু করে, সেটা আপনার সভারেন গ্যারান্টি আছে, সভারেন গ্যারান্টি। এই যে বাংলাদেশ ব্যাংকে বা যে আপনার সরকার ফাইন্যান্স মিনিস্ট্রি যে সমস্ত বন্ডগুলো ইস্যু করছে, এগুলো তো সভারেন গ্যারান্টি আছে। সেখানে আপনার এখানেও প্রাইভেট সেক্টরেও যখন আপনি বন্ড মার্কেটটা ডেভেলপ করবেন, তখন আপনাকে কিন্তু ওই রুলস অ্যান্ড রেগুলেশন, তার ডুজ অ্যান্ড আনডুজ, যে ইস্যুয়ার, যে রেগুলেটর, যে ইনভেস্টর, এই যে ইয়েগুলা পার্টিগুলা, প্রত্যেকের কিন্তু নিজস্ব ডুজ অ্যান্ড আনডুজ অনেকগুলো জিনিস আছে। সেই ডুজ অ্যান্ড আনডুজগুলো যদি প্রপারলি অ্যাপ্লাই করি আমরা, ইন দ্যাট কেস ফুটবল খেলায় কোনো অসুবিধা নেই। এখন ধরেন আপনি ফুটবল খেলায় এই যে ধাক্কা দিলে ফাউল হচ্ছে, তারপরে ইয়ে করে ফালাই দিলে তারে পেনাল্টি ডিক্লেয়ার করে, এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু আইনের কারণে কিন্তু ওখানে কিন্তু কেউ এটা করার সময় খুব হিসেব করে, এটা কিন্তু সে ওখানে যে আটকে যাবে, পড়ে যাবে, তারা বাইর করে দেবে। স্যার আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আমার যে কর্পোরেট সেক্টরটা আছে, জি, ওনারা কেন তাদের লোন, দীর্ঘমেয়াদী লোনের ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে 1000 কোটি টাকার বেশি যখন হচ্ছে, তারা কেন ব্যাংকে যাচ্ছে? এত কস্টলি লোনের কেন যাবে? তারা তো বন্ড ইস্যুর মাধ্যমে এটা করে নিতে পারতেছে। এটার বিষয়টা আপনি বলেন, এটা কেন? এটা আপনার ইট ইজ ডেভেলপড ইন দিস কান্ট্রি এইভাবে, অল্টারনেট উইন্ডো ছিল না। সবাই যে খারাপ উদ্দেশ্যে করছে তা না, এর মধ্যে ভালো খারাপ এন্টারপ্রেনারদের মধ্যে তো ভালো খারাপ, জি জি দেশপ্রেমী আছে, অবশ্যই সবাই আছে। সেখানে আপনার বাধ্য হয়ে লোক যখন লোনের বন্ড মার্কেটে যদি আপনি ইস্যু করেন, লোন নেন, সেটা হলো এক ধরনের, ওটা ফিক্সড ইন্টারেস্ট রেট। আবার ব্যাংকে কিন্তু আপনার চক্রবৃদ্ধি হার কি বলে, চক্রবৃদ্ধি হার বলে যে আপনি এই যে লোনগুলোকে পায়া এটাকে আপনার রিসিডিউল করতেছেন, কি করলেন, ইন্টারেস্ট কস্টটা ইয়া ক্যাপিটাল কস্ট হইতেছে, ইন্টারেস্টটা ক্যাপিটাল কস্ট হচ্ছে না, তাহলে আমার লোনের পরিমাণ বাড়িয়ে গেল। আমি তো ভাবছি যে ওই অনেক এন্টারপ্রেনার এটাই বুঝে না, তার জিনিসটাকে যে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্টকে যখন ইন্টারেস্টকে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা তো রেগুলারলি আপনি পে করতে পারেন নাই বলে আপনি কিন্তু এটা প্রিন্সিপাল হয়ে যায়, এর উপরে যে আবার ইন্টারেস্ট দিতেছেন, এর তো কম্পারেটিভ অ্যানালাইসিস করার। স্যার এটাকে আরো একটা কারণ হতে পারে কিনা, যে একটা বন্ড ছাড়তে গেলে যে আইনগত প্রক্রিয়া, দীর্ঘসূত্রিতা আছে, হ্যাঁ, যে লাল ফিতার দৌরাত্ম স্যার, সেটাও কি অন্যতম কারণ? অনেকগুলো এটা কারণ আছে, যেমন আপনার ধরেন আমাদের স্লো অফিস আদালতের যে স্লো, এই যে আপনার মনে আছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা হলো না, যে বন্ড মার্কেটে ইয়েতে আপনি ছিলেন ওখানে, এবং ওখানে একটা কোম্পানির লোক বললো যে আমি যেখানে 3 মাসের ভিতরে, মানে 3 মাসের ভিতরে এই কাজটা শেষ দিতে পারতাম, সেটা আমার 1.5 বছর লাগেছে, তখন আমার এই টাকার দরকারই নেই। তা এই সমস্যাটা যদি আমি বলি, সেটা তো সব জায়গায় থাকতে পারে। এটা আমার সেন্ট্রাল ব্যাংকে বলে, যে কোনো ব্যাংকে থাকতে পারে, যেখানে বিজনেস আছে, বিজনেসের জন্যই কিন্তু আমি এটা করব, সার্ভিসটা দিব। তো এখন আমার যদি
এখন ওই যে বন্ড মার্কেটকে ডেভেলপ করতে হয়, বন্ড মার্কেটের যারা মানে দায়িত্বে আছে Regulate বা করতেছে। রেগুলেট করছি বা সবাই মিলে যদি আমি বা ডিএসসি Yes. সিএসসি মানে এই যে জায়গাগুলো যারা আছে সকলে মিলে যদি এটাকে প্রসেসটাকে আরেকটু শুদ্ধ করা যায়, টাইমলাইনটা ফিক্স করে আমি এত দিন করিয়ে দেওয়া একটা একটা টার্গেট নিতে তো হবে। একটা জিনিস আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, 96-এ বা 2008-10-এ যখন মার্কেট ভালো ছিল তখন কিন্তু 3 মাসই লাগতো নতুন কোনো কিছু আসতে। ইস্যু মার্কেট যখন ভালো থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি প্রোডাক্ট চলে আসে। মার্কেট যখন খারাপ থাকে তখন এই সমস্যাটা নেই। সবাই ডিলে করে। সবাই ডিলে করে কিনা আমি জানি না, আমি বলবো যে যারা ইস্যুয়ার, আমি নিজে ইস্যু করতে চাইছি আমার প্রোডাক্ট, আমি চিন্তা করি যে এখন ইস্যু করে পাবো কিনা, আমিও কি একটু টেস্ট খেলার মতো যে যখন বাউন্স আসে আমি একটু আস্তে আস্তে খেলি কিনা, এটাও কিন্তু ইস্যু আছে আমার। এই যে ডিমান্ড সাইডের ক্ষেত্রেও আমি কিন্তু স্লো করি, স্লোলি হ্যাঁ তখনই হচ্ছে যে অল্টারনেটিভ থাকার কারণে আমি ওই ব্যাংকিং সেক্টরে যাচ্ছি। ওভারঅল সিচুয়েশন দেখেন আপনার এখন, আপনি যদি এখন প্রশ্ন হলো যে ওয়াই বন্ড মার্কেট ইজ নিডেড হিয়ার ইন বাংলাদেশ। জি, ইন্টারন্যাশনাল যে সমস্ত স্টাডিতে আছে বাংলাদেশে টোটাল ইনভেস্টমেন্টের লেস দেন 1% হলো, আর অন্যান্য দেশে কেউ 60%, আমাদের এশিয়ার ইস্ট এশিয়ার দেশগুলো কিন্তু অনেক দূর আগে গেছে। ইন্ডিয়াও অলমোস্ট মানে ধরুন 40-র উপরে চলে গেছে। নেপালেও তো আমাদের চেয়ে অনেক নেপালে বেশি, আমাদের থেকে বেশি। 10% বা তার মানে কি আমরা অল্টারনেট যে বিষয়গুলা Alternative সেগুলো investment অল্টারনেটিভ opportunities। ইনভেস্টমেন্ট যেটা ডেট মার্কেটে, সেটা আমরা চিন্তা করি নাই। আমরা কিন্তু ইট ইজ টু লেট। আমাদের এটাতে আমাদের জাতি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আমরা ব্যাংক বেসড ইকোনমিতে চলে গেছি। আমরা কিন্তু এখনো কিন্তু ব্যাংকের ডমিনেশন হলো ফাইন্যান্সিয়াল মার্কেটে, ডেট মার্কেটে ব্যাংকের কন্ট্রিবিউশন হলো অলমোস্ট 60 থেকে 65% এট দি মোমেন্ট। এখন এইটা হওয়া উচিত ম্যাক্সিমাম 30%। তারপর স্টক মার্কেটের হওয়া উচিত 30%। তারপর বন্ড মার্কেটের হওয়া, তাহলে 90% ফাইন্যান্সিং তো আপনার এখানেই হয়ে যেতেছে। আসলে হওয়া তো স্যার উচিত, আমরা সবাই উপলব্ধি করতে পারছি, কিন্তু এই যে যাদের বোঝার দরকার, ওই যে উনি বললেন কর্পোরেট সেক্টরের কথা, তাদের মধ্যেও হয়তো পর্যাপ্ত সচেতনতা বা অ্যাওয়ারনেস নাই, জানাশোনা নাই, অ্যাওয়ারনেস নাই, বা রাস্তাগুলো তৈরি করে দেওয়া। ইন্টেনশনাল উনি জানিয়ে যদি না জানার ভান করে আপনি কি করবেন তাহলে? আমি এটাও আসলে একটা কথা। একই সাথে বলবো যে আমার ফার্মা সেক্টরটা যদি আমি দেখি বা টেলকো সেক্টরটা দেখি বা আরো অনেক বড় বড় সেক্টরগুলো আছে, আমরা আজকে এখন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে বড় বড় ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছি, তারা অনেক ডেরিভেটিভস নিয়ে কাজ করছে। তাদের পক্ষে আমি বলবো না যে অ্যাওয়ারনেসের কোনো সমস্যা আছে, আমি অনেকের সাথে আমি তাদের স্মার্টনেস দেখে মুগ্ধ হই। ওনারা অনেক বেশি চিন্তা করেন, আমাদের চেয়ে বেশি চিন্তা করেন। আমরা যা শিখছি আমি বলবো যে ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। কিন্তু মার্কেটের কনফিডেন্স হলো সবচেয়ে জরুরি। মার্কেটে আপনি কখন কনফিডেন্স দিতে পারবেন, যে আপনি যদি দেখা যাচ্ছে যে আমার গভর্নমেন্ট সিকিউরিটিসটা কেন এখন মার্কেটে কনফিডেন্স আসছে, কারণ আমি যে কোনো সময় এটা লিকুইডেশনে আমি যেতে পারতেছি, আমার সেটেলমেন্ট যে কোনো সময় হচ্ছে, তারপর অকশনটা হচ্ছে একেবারে ব্লাইন্ড প্রসেস, একেবারে কোনো ধরনের ম্যানিপুলেশন করার সুযোগ নেই, এবং যেই জায়গা থেকে আপনি যদি একটা সিস্টেম দাঁড় করানো যান অটোমেটিক মার্কেট আসবে। দিস মিনস উনি যেটা বলছেন আইনে সেটা উনি কমপ্লাই করতেছেন, চেষ্টা করছি, চেষ্টা উনি হি ইজ ডুইং। দেন 90% পর্যন্ত ধরেন আপনার ছিল 30%, 40% হলো, তখন মানুষের কনফিডেন্স বাড়তেছে। তারপরে 50 হলো, 60 হলো, 70 হলো, যখন 80-90-তে জায়গাতে তো তখন তো তার মানুষ এত এইগুলো নিয়ে চিন্তা করে। ট্যাক্সের ইস্যু কথা বলা, ট্যাক্স তো থাকবেই, হ্যাঁ ট্যাক্স অবশ্যই ট্যাক্স নিয়ে তো এটা নিয়ে সব জায়গায় ট্যাক্স থাকবে। আমি আমার ডায়াসপোরাদের জন্য কিন্তু যে ওয়েজ বন্ডগুলো আছে সেখানে আমি ট্যাক্স তাদেরকে দিচ্ছি না, সেটা কয় টাকা, এবং তাদেরকে আমি কিন্তু ওয়েলকাম করছি। কিন্তু আমার যে কর্পোরেট সেক্টরে যদি আমি বলি, সেখান থেকে তাদের অনেক ট্যাক্স দিতে, এটা হচ্ছে তারা কিন্তু তাদের প্রফিটের মধ্যে সেলস মার্জিনের মধ্যে এটা অ্যাড করেই করছে। ঠিক আছে, এখানে বিশ্বাসযোগ্যতাও একটা বিষয়, এখানে তো স্যার বিশ্বাসযোগ্যতা একটা বিষয় বলে আমি মনে করি। মূলত বিশ্বাসযোগ্যতা। যারা ছাড়ছে কর্পোরেট বন্ড, আমরা অতীতেও কয়েকজনকে দেখেছি, ছেড়ে কয়েকদিন পরে তারা হাওয়া হয়ে গিয়েছে, বিনিয়োগকারীরা হায় হায় করছে। ওনার যদি উদ্দেশ্য খারাপ থাকে, উদ্দেশ্য খারাপ আর উদ্দেশ্য ঠিক, এই দুইটা তো প্রথমে আপনার এমন কোনো ইঞ্জিন আবিষ্কার হয় না যে ধরতে পারবেন যে
হার্টের ওষুধ ইয়ে দিয়ে মেশিন দিয়ে যেরকম চেক করে বাইর করে, এখানে তো এটা বাইর করা সম্ভব হয় না। বাট একটা জনমনে কিন্তু ভীতি সঞ্চার হয়ে যায়। সিস্টেমটা যদি উদ্দেশ্য খারাপ থাকলে, এবং এটা এখানে সোসাইটি, হোল সোসাইটি জড়িত, পুরা সোসাইটিতে লিগ্যাল সিস্টেম, তারপর অ্যাকাউন্টিং, অডিটিং, ক্রেডিট রেটিং, সমস্ত কিছু এটার সাথে ইনভলভ আছে। তার মানে কি, প্রত্যেকটা একজন আরেকজনকে ট্রাস্ট করতে হবে। ট্রাস্ট করি, আপনার ট্রাস্টের ভিত্তিতে এই যে ইয়েটা ফেথফুলি যখন কাজ করে, যেমন আমাদের ধরেন কর্পোরেট ল, আমাদের দেশে যে বিচার ব্যবস্থার মধ্যে কর্পোরেট ল এর উপরে ডিসিশন দেওয়ার মতন লোক খুব কম আছে। এখন এক্সপার্ট লয়ার, একসময় ব্যারিস্টার রফিকুল হকের কাছে যাইতো, রুকনউদ্দিন মাহমুদের কাছে যাইতো, এখন ওনারা তো এখন আর নাই, প্র্যাকটিসও নাই। তারপরে আপনার আরও বেশ কয়েকজন ইয়ে করছিল, কিন্তু ওইভাবে অ্যাটলিস্ট একটা দেশে 22 কোটি লোকের দেশে কমপক্ষে একটা মিনিমাম রিকোয়ার্ড এক্সপার্ট যে লোক, সেগুলো থাকতে হবে। সেটা যখন থাকবে তখন তারা কিন্তু অপিনিয়নগুলো দিবে। অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং যে অপিনিয়ন, ইঞ্জিনিয়ারিং ইজ যে প্রফেশনাল, তারপর ডাক্তারদের মেডিকেল ডিপার্টমেন্টের ইয়ে করেন, সেটাও প্রফেশনাল। সেখানেও কিন্তু আপনার অথেন্টিক লোকজন অনেকের কাছে আছেন, অনেক ডাক্তারের কাছে দেখা গেছে যে আপনার অনেক লোক যাচ্ছে, কিন্তু আবার অনেক ডাক্তারের ওখানে লোক যাচ্ছে। তাহলে কি স্যার এটাও একটা অন্যতম কারণ? যেমন স্যার এমন অনেক দেশ আছে, একটা দেশ আছে 48 সালে স্বাধীন হয়েছে, তার 50 লাখের মতো জনসংখ্যা, হ্যাঁ, অথচ তার রিজার্ভ আছে 48 বিলিয়নের উপরে। আর আমাদের দেশের জনসংখ্যা এখন 18-19 কোটি, আয়তন কত? আমার রিজার্ভ হলো 27 বিলিয়ন। ওর আয়তন কত দেখেন, এটা যে ইসরায়েল, হ্যাঁ, মানে তার আয়তন কত, সেই অনুযায়ী তারা তখন চিন্তা করছে। এটা দেখেন কত আগে চিন্তা করছে। 1951-এ তারা ডায়াসপোরা বন্ড চালু করছে, এবং ইন্ডিয়া সেম ইয়ারে চালু করছে, তখন নেহেরু জীবিত ছিল। এবং সেইটা ওনারা যে সুদূর প্রসারী একটা ইয়ে করছে, তাদের লোক বিদেশে বিভিন্ন জায়গায় থাকে, ওরা চিন্তা করছে যে আমার দেশের জন্য একটা বন্ড আমি কিনলে ওখানে দেশে একটা ইনভেস্টমেন্ট থাকলো, আমি একসময় ভাঙ্গায়া এটা আবার ওদের রিজার্ভের সাথে যোগ হচ্ছে। এটা ফরেন কারেন্সিতে, তো ফরেন কারেন্সি US ডলারে, যে কারণে আপনার সেটা অনেক দেশে এগুলো করছে। কিন্তু আমাদের দেশেও আছে, কিন্তু আমাদের দেশে এখানে আমার একটা ইয়ে হলো যে বাংলাদেশ ব্যাংক তো এগুলো মার্কেটিং করা ঠিক হবে না, সে রেগুলেটর। সেখানে প্রাইভেট ব্যাংকগুলোর পার্টিসিপেশন, ওখানে আপনার যদি বিদেশে তারা ব্রাঞ্চ খোলে, তারা যদি তাদেরকে একটা কমিশনের ব্যবস্থা, যদি কোনো কিছু একটা অ্যারেঞ্জমেন্টে আসে যে ওরা বিক্রি করবে, এটা তারা বিক্রি করলে এত ফি পাবে। স্যার এইখানে আপনার কথার সূত্র ধরে জনাব ইস্তেকমাল হোসেনের কাছে একটা জিনিস জানতে চাই, যে আমাদের জামালউদ্দিন স্যার যেটা বললেন যে প্রাইভেট ব্যাংকের মাধ্যমেই করতে হবে, বাংলাদেশ ব্যাংক তো রেগুলেটরি অথরিটি, বাট আমরা কি বিশেষ করে বন্ডের জন্য, যেহেতু এই বিষয়টা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ব্যাংকের অধীনে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বা ইনফরমেশন সেন্টার, যে কিভাবে খুব সহজেই আপনি একজন বিনিয়োগকারী বা একটা কর্পোরেট বন্ড যিনি ইস্যু করতে চান সহজেই ইস্যু করতে পারে, এই ব্যাপারে আপনার? এখানে প্রথমে একটা মজার কথা বলি। বাংলাদেশ ব্যাংক রেগুলেটর এবং যেখানে গভর্নমেন্টের ডেট ম্যানেজার হিসেবে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কাজ করছে গভর্নমেন্টের প্রোডাক্টগুলো নিয়ে। আবার বাংলাদেশ ব্যাংক একই সাথে আমার ব্যাংকিং সেক্টরের মেইন রেগুলেটর, মেইন রাইট। ডেট ম্যানেজমেন্টের ডেট সার্ভিসিং অংশটা হচ্ছে গভর্নমেন্টের ফিসক্যালের অংশ। এখন আমার ব্যাংকিং সেক্টর চলার মূল ফুয়েল হচ্ছে ডিপোজিট, ইনভেস্টরদের মানে নর্মাল পাবলিক ডিপোজিট। তো আপনি খেয়াল করেন যে এইখানে একটা কম্পিটিশন আছে, ব্যাংকগুলো তাদের ডিপোজিট হান্টিংয়ের একটা জায়গা আছে, নিজেদের ডিপোজিট, আবার ওখানে পাশাপাশি গভর্নমেন্টের একটা ট্রেজারি বিল বন্ড বা সুকুকের ইস্যু আছে। একটা কর্পোরেট ব্যাংক, একটা ব্যাংক কোনটায় যাবে? সঞ্চয়পত্র আছে না, সঞ্চয়পত্রটা আমি বলছি যে গভর্নমেন্ট একটা ইনস্ট্রুমেন্টই। আমি যখন একটা কাস্টমার যাব যে আমি ট্রেজারি বিলে করতে চাই, আমি 10 লাখ টাকা করব, তো ব্যাংক একটা কেন তাকে ওয়েলকাম করে ওই সার্ভিসটা দেবে যদি ওই ধরনের রেটই তার কাছে থেকে তার ইনসেনটিভটা এক্স্যাক্টলি। আপনি যখন স্যার বলছেন বিদেশে পাঠাবেন, বিদেশে তাদেরকে ইনসেনটিভ দিবেন, ব্যাংক কিন্তু তার ডিপোজিটটা নিয়ে কাজ করবে। গভর্নমেন্টের যে ডিপোজিটের ইস্যু, আমি বলবো যে আমাদের যেটাকে বলতেছি এই
গভর্নমেন্ট বন্ডগুলো যেটা, তার থেকে কিন্তু সে WXYZ একটা ব্যাংক, সে নাতে তাদের প্রোডাক্ট আছে 5 বছর মেয়াদি একটা ফিক্সড ডিপোজিট বা ডাবল ডিপোজিট একটা স্কিম আছে এত জি। পার্সেন্ট, উনি কিন্তু ওটা দিয়ে মার্কেটিং করবে। না, আমাকে সরকার হিসেবে না, যেটা না, এখানে আমি আপনার সাথে একটু অ্যাড করি। সেটা হলো আমাদের এখানে যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, সরকারি বেশ কিছু জিনিস ইনস্ট্রুমেন্ট বিক্রি করে তারা হ্যাঁ, আসছি এজেন্ট স্যার, হিসাবে। আসছি স্যার। এই জাতীয় কোনো চিন্তা করতে পারেন কিনা? আসছি স্যার। সেটাই আমার প্রশ্ন। আমরা সেন্ট্রাল ব্যাংক হিসেবে যেটা 2020 সালে একবার এবং 2023 সালে দুটো সার্কুলার করেছি ব্যাংকগুলোকে, যে আপনাদের প্রত্যেকটা ব্যাংকে একটি করে, যেটাকে ওনার ভাষায় ওয়ান স্টপ, সেটা আসলে সেটা হচ্ছে কাস্টমার গভর্নমেন্ট সিকিউরিটিজ উইন্ডোজ খুলতে হবে। এটা খোলা আছে, প্রতিটি ব্যাংকের খোলা আছে। রাইট। এবং আমরা তাদেরকে একটা ব্রোশিওর গভর্নমেন্ট বন্ড, আমি আবার বলছি আজকে কিন্তু ইস্যুসটি ওইটা কর্পোরেট বন্ড এন্ড গভর্নমেন্ট বন্ড। রাইট। হ্যাঁ, গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রে আরেকটা আছে সুকুক অ্যান্ড কনভেনশনাল, তো দুটোই গভর্নমেন্ট বন্ড, তো ওটা ইস্যুস না। আমরা যেটা বলেছি যে গভর্নমেন্ট বন্ডের একটা উইন্ডোজ থাকতে হবে, প্রতিটা ব্যাংকে আছে। Yes. এবং আমরা বলেছি আমরা একটা ব্রোশিওর করে, মডেল ব্রোশিওর করে বলেছি তোমরা এই ধরনের প্রোডাক্ট করবা। আমাদের যে ডায়াসপোরাগুলো যেগুলো আছে এই ধরনের একটা ব্রোশিওর, আরেকটা হচ্ছে ট্রেজারি বিল বন্ডের একটা ব্রোশিওর, সুকুকের একটা ব্রোশিওর। এবং তারা সে মডেল অনুযায়ী আমাকে জমা দিয়েছে, আমি সবারটা দেখেছি আছে। এটা মেইনলি আমরা যারা প্রাইমারি ডিলার তাদের হচ্ছে রেসপন্সিবিলিটি এটা করা। আমরা প্রতিটা ব্যাংকে, আমি এভাবে বলছি যে আমি দূরে যাইনি, মতিঝিল কেন্দ্রিক যে ব্যাংকগুলো আছে আমার যারা অফিসার, বাংলাদেশ ব্যাংকের যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, এদের নেতৃত্বে আমি 2 জন করে টিম করে দিয়েছি। তোমরা নাম পরিচয় না দিয়ে মতিঝিলের সিলেক্ট করে দিয়েছি, এতটা ব্যাংকের এই 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 ব্রাঞ্চে যাবা, তোমরা 1 ঘন্টায় 4টা ব্যাংকে যাবা, একটা চেকলিস্ট প্রশ্নপত্র নিয়েছে মাথায় নিয়ে, পরিচয়বিহীন, আমি ট্রেজারি বন্ড কিনতে চাই, কি করব? এটা আমি গত 2 বছর আগে একবার করেছি, 1 বছর আগে করেছি। প্রথম 2 বছর আগে যখন করেছি তখন এটার ফলাফল খুবই খারাপ ছিল। 2-1টা ব্যাংক, আমি বলছি কিন্তু মতিঝিল কেন্দ্রিক যে মেইন ব্রাঞ্চগুলো আছে তারা জানে না যে তাদের উইন্ডোজ আছে। মতিঝিলে যদি না জানে, এবং আমি তাদের সেটাই তো চিন্তা করছি। যাবে হচ্ছে কাস্টমার সার্ভিস ম্যানেজার, দেন সেকেন্ড ম্যান, অ্যান্ড ফাইনালি ব্রাঞ্চ ম্যানেজার কাছে। আমি 2 বছর আগের কথা বলছি, বাট এখন 1 বছর আগে সেটা ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট হয়েছে। এখন মানে জানে, এটা আমার এই কারণে যে জানে তা কিন্তু না, জানে হচ্ছে আপনি যখন একজন কাস্টমার এসে বলছে যে আমি ট্রেজারি বন্ডে করতে চাই, এবং ব্যাংকাররা কিন্তু নিজের ইনভেস্টমেন্টটা সবচেয়ে ভালো জানে। আপনি তাদের কিন্তু কোটা নাই, কোটা আছে যে ডিপোজিট হান্ট করো, নিজে কিন্তু ইনভেস্ট করে ট্রেজারি বন্ডে। আগে যেটা করতো ইন্টারেস্ট রেট বেশি, তো রাইট, ইন্টারেস্ট রেট ওখানে এই বেশি। কারণে ওনারা কিন্তু এটা আওয়ার হয়ে গেছে। আমার ব্যাংকিং সেক্টর জানে মানুষ যাচ্ছে তার কাছ থেকে হয়তো বিজনেস করছে কিন্তু নিজের ইনভেস্টমেন্টটা করছে। এটার একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এটা কিভাবে হয়েছে? মার্কেটে ডেভেলপ করেছে। আপনি যখন রিটার্নটা অটোমেটিক দেখছেন যে একটা ভালো জায়গায় রিটার্ন যাচ্ছে, আপনি কিন্তু সুইচ করবেন, ভাই এটা কি জিনিস, অবশ্যই, ডেফিনেটলি, তাই না? ডেফিনেটলি সুইচ করবেন। ইভেন 5 পয়সাও যদি বাড়ে। হ্যাঁ, এখন আমার কিন্তু টোটাল ডিপোজিটের 25% ডিপোজিট হচ্ছে শরিয়া বেসড ডিপোজিট, ইসলামিক ব্যাংকিং এর ডিপোজিট। এই অংশটা কিন্তু কোথাও যাচ্ছে না, তারা যাচ্ছে আমাদের শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর কাছে। তাদের যে মুদারাবা যে প্রজেক্টগুলো আছে ওখানেই তারা রাখছে। বিভিন্ন কারণে এই জায়গা থেকেও তারা, যখন আপনারা জানেন কিছুটা কনফিডেন্স কমে আসছে, তখন তারা কিন্তু একটা উইথড্র করে অল্টারনেটিভ খুঁজছে। আমরা সুকুক ইন্ট্রোডিউস করেছি 5 বছর 7 বছরের, যেটা সুকুক করেছি। আমাদের এখন মার্কেটে 24,000 কোটি টাকার 6টি সুকুক আছে, এবং প্রতিবারই আমাদের 5 থেকে 6 গুণ ওভার সাবস্ক্রিপশন হচ্ছে। মানে মার্কেট এতটাই বেশি রেডি। এবং রেট কিন্তু, রেট বা রেন্ট যেটাই বলি না কেন, আমরা রেন্ট যদি কম্পেয়ার করি যে 5 বছরের ট্রেজারি বন্ডের সাথে কনভেনশনাল ব্যাংকের প্রোডাক্টের সাথে অনেক কম, কমপক্ষে 2% একটা গ্যাপ থাকছে। তারপরেও এত, মানে আমার এই শরিয়া বেসড ইনভেস্টমেন্ট অপরচুনিটি তারা সার্চ করছে, খুঁজছে। সরকার সম্প্রতি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা শরিয়া ভিত্তিক বিল করব, 91 হোক 180 হোক,
শরিয়া ভিত্তিক বিল করলে যেটা হবে, একটা বন্ডের থেকে আরেকটা বন্ড, যেহেতু এটা ট্রেজারি বন্ডের মতো কুইক করা যায় না, কারণ এটা আপনার কিছুটা আন্ডারলাইন অ্যাসেট, শরিয়া কমপ্লায়েন্সের অনেক কিছু আছে। তো সেই কমপ্লায়েন্সটা করতে করতে প্রতিটা কিছু করতে আমাদের প্রায় 5-6 মাস লেগে যায়, বিভিন্ন কারণে প্রজেক্ট সার্চ, প্রজেক্টের কোয়ালিটি, বিভিন্ন কিছু দেখে দেখে। আর যদি একেবারে টোটাল রেডি অ্যাসেট থাকা যায় তাহলে আসলে 1 মাসের মতো বেশি লাগে না। আমাদের আসলে দেশে রেডি অ্যাসেট নেই বললেই চলে। যেগুলো আছে সেগুলো হচ্ছে বৈদেশিক লোনের সাথে সম্পৃক্ত। তখন আমাদের বৈদেশিক লোনের ক্ষেত্রে যে রিপেমেন্টটা দিতে হয় ডলারে দিতে, তখন একটা প্রেশার পড়ে যায়, তখন ওটা দিয়ে আবার সুকুক করা সম্ভব হবে না। তো এই জায়গা থেকে সরকার সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে শর্ট টার্ম বিল করবে। একটা সুকুক থেকে আরেকটা সুকুক করার সময় যে এই 5-6 গুণ যে ওভার সাবস্ক্রিপশন হচ্ছে, এই টাকাটা শর্ট টার্মে শরিয়া ভিত্তিক বিল হিসেবে ইনভেস্টরও পেয়ে গেল, সরকারও এটা একটা কাজে লাগানোর মতো একটা জায়গায় আমরা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, ডেফিনেটলি ইনভেস্টমেন্ট অপরচুনিটি আসবে। আমার আনব্যাংক শরিয়া ভিত্তিক যে মানিটা আছে এটা ইমিডিয়েটলি সুইচ করবে ভেতরে। আমরা খুব আশাবাদী যে এইরকম প্রোডাক্ট যদি আলটিমেটলি আমার কর্পোরেট সেক্টরেও একটা আসে। কর্পোরেট সেক্টর ছাড়া যে সমস্যা আমি নিজে কাছে থেকে দেখি যে এই আপনার সেলফ রেজিস্ট্রেশন একটা ইস্যু আছে, এই জিনিসগুলো বাড়াতে হবে। তারপরে ধরেন এই লিকুইডিটি সাপোর্টের কিছু এনহ্যান্সমেন্ট লাগবে, তারপরে ইজি অ্যাক্সেস এবং ইজি এক্সিট প্রসেসটা লাগবে। আর ইস্যুয়েন্স প্রসেসটা নিজে আগে বলেছি, ইস্যুয়েন্স প্রসেসটা এটা অনেক বেশি ঝামেলাপূর্ণ আছে। আবার ডিমান্ড সাইডে ইনভেস্টর বেস বৃদ্ধি করার জন্য কনফিডেন্স হোক বা মার্কেটে প্রোডাক্ট আনতে হবে, নতুন কিছু আনতে হবে। আপনি নতুন কিছু না আনলেন ওই আগের জায়গায় আসলে আপনার কিন্তু এই যে আমরা সুকুকের থেকে আমি নতুন শরিয়া ভিত্তিক প্রোডাক্ট যাচ্ছি, মানুষ কিন্তু শিখছে, জানছে, আজকে কথা বলছে, সুযোগ হচ্ছে, মানুষ কিন্তু এটা নিয়ে আলোচনায় আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তারাও শিখবে। এবং প্রত্যেকটা জায়গা থেকে যে আপনার এই যে এখন যে আমরা একটা প্ল্যাটফর্ম করে ফেলেছি, আমার ইলেকট্রনিক বুক বিল্ডিং প্ল্যাটফর্ম নাই, থাকলেও এটা অনেক ধরনের একটা প্রক্রিয়া, খুব স্লো। কোনো সেকেন্ডারি বেঞ্চমার্ক নাই, যে সেকেন্ডারি মার্কেটে যে আমরা নাই। হ্যাঁ, ডিসিশনে আসতে হবে। জি। তারপর হচ্ছে স্টেক হোল্ডারদের মধ্যে আসলে আমি বলবো যে যে পরিমাণ আসলে সমন্বয় দরকার, আমরা যুগপৎ, কারণ আমি সেন্ট্রাল ব্যাংক, আমি আমার ব্যাংকিং সেক্টর দেখব, এটাই স্বাভাবিক। আবার বিসেক তার ইয়েটা দেখবে, তার কর্পোরেট সেক্টরটা দেখবে, এটাই স্বাভাবিক। এরপরেও আসলে সমন্বয়ের যে কথাটা আছে, আমি বলতে আসলে একটা সুযোগ পেয়েছি বলি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় গত বছর এই সময়ই বন্ড মার্কেট ডেভেলপমেন্টের জন্য একটা সমন্বিত কমিটি করেছেন, যেটা আমাদের অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিসেকের সমন্বয়ে এটা গঠিত হয়েছে। আমি ওটার মেম্বার হিসেবে আছি। আমরা একটা রিপোর্ট তৈরি করেছি, আমরা খুব চমৎকার একটা রিপোর্ট তৈরি করছি এবং একদম প্রিন্টেড রিপোর্ট। আশা করছি যে আমরা সময় চেয়েছি অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে, যে কোনো সময় এটা আমরা পাবলিশ করে ফেলবো। সেখানে আসলে এই রিপোর্টটা হচ্ছে সমন্বিত একটা রিপোর্ট, সেখানে আসলে আমাদের অনেক কিছুই আজকে যে আলোচনা আসছে কথাগুলো আমরা বলে ফেলেছি। তো সেই জায়গায় আর হচ্ছে যেটা আছে আমাদের যে ন্যাশনাল পেনশন স্কিমের একটা ইস্যু আছে, তাদের ইনভলভমেন্টের আছে, তাদের প্রোডাক্ট ইনভেস্টমেন্টগুলো, ইনভেস্টমেন্ট, তাদের বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে আসতে হবে। তারপরে আবার যেই ইস্যুটা আরো বলা উচিত যে সঞ্চয়পত্র, আমরা কিন্তু সঞ্চয়পত্রকে ট্রেডেবল করেছি, ট্রেজারি বিল বন্ডের রেটের সাথে এটা সুইচ করেছি, মানে মার্চ করেছি। আমার এই গত ডিসেম্বর থেকে গত জুলাই থেকে এই ডিসেম্বর পর্যন্ত 5 বছর মেয়াদি যে সঞ্চয়পত্রটা আছে, এইটার মুভিং এভারেজের সাথে ওয়েটেড এভারেজের রেটটাই হবে পরবর্তী 6 মাসের 5 বছরের সঞ্চয়পত্র রেট। তো এটা যেমন আমরা অলরেডি আমার অপশনগুলো হয়ে গেছে, আমরা মোটা দাগে ক্যালকুলেশনটা যা দেখছি, আগে রেটের থেকে বেশ ভালো পরিমাণে কমে আসা উচিত বা করবে। মার্কেটে কিন্তু প্যানিক হবে যে সঞ্চয়পত্র চলে যাচ্ছে, কিন্তু আসলে তো এটা সেটা না। আমি মার্কেটেবল করেছি, ডিমান্ড সাপ্লাই অটোমেটিক্যালি আসছে। তোমার পছন্দ না তুমি এখানে যাও, রাইট, তোমার এটা পছন্দ না তো ওখানে যাও, তোমাকে লিটারেট হতে হবে। এখন আপনি যদি বলেন যে আমার এল্ডারলি পিপুলের জন্য তুমি কি রাখছো, নতুন প্রোডাক্ট দিব, সেটা আসবে। অথবা আমার যে পেনশন স্কিম আছে আপনাকে দেখেন, আজকে যদি আমি বলি আমার যে এমএফআই গুলো যখন প্রথম দেওয়া হইলো তখন কিন্তু অনেক টেনশন ছিল, আমার কি হবে, টাকা চলে যাবে, এই যাবে, কিছু সমস্যা হচ্ছে। কিন্তু এমএফআই দিনের পর দিন, আমরা এখন ডিজিটাল ব্যাংকের জন্য যাচ্ছি। তো এই যে প্রোডাক্টের যে ইস্যুসগুলো আছে, টেলকো বলি বা ফার্মা কোম্পানিগুলো আছে বা আমার বড় বড় কর্পোরেট হাউসগুলো যেটা আছে,
তারা গ্রিন সুকুক করতে চাচ্ছে, বিভিন্ন অরেঞ্জ বন্ড করতে যাচ্ছে, গ্রিন বন্ড করতে যাচ্ছে। আমরা পারছি না। কেন পারছি না? মার্কেটে চিন্তা করছি যে এত লম্বা এটা ওইটা চলছে। তো আমাদের কাছে যেমন বলা হয় যে সেন্ট্রাল ব্যাংকে এরকম কোনো নির্দেশনা দিতে পারে যে 1000 কোটি টাকা বা 1200 কোটি টাকা বা 500 কোটি টাকার উপরে হলে প্রতিষ্ঠানগুলোকে বন্ড ইস্যুর মাধ্যমে করতে হবে। এরকম একটা সমন্বিত একটা প্রয়োজন আছে। আমি করতে পারি আমার যদি মনে হয়, কিন্তু যখন আমি করব তখন ইকোনমিতে এক ধাক্কায় মার্কেট কি উঠে যাবে। আমরা কি অতীতে মিউচুয়াল ফান্ড অনেকগুলো করি নাই? করেছি। আমার আইসিবির অবস্থা তো আমরা জানি, এটা তো আমাদেরই প্রতিষ্ঠান। তো বিষয়গুলো হচ্ছে যে এই স্টেক হোল্ডার যারা আছে, সরকারি স্টেক হোল্ডার যারা আছে, মানে টোটাল আমাদের রেগুলেটরস যারা আছে, তাদের সমন্বিত হয় একটা দায়িত্বের ক্ষেত্রে আরো বেশি আমার সময়টা পার করে দিলেই হবে, এই জায়গা থেকে উঠে আসতে হবে। ঠিক এই সূত্র ধরে আমি বলবো মিউচুয়াল ফান্ড এবং আমার সময় পার করে দিলেই হবে। আমরা দেখলাম 2024 সালে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের একটা অধ্যাদেশ, মানে ওটা একটা পাস হলো আর কি। এরপরে স্মৃতির অতলে তলিয়ে গেল। রিয়েল এস্টেটের মতো এত বড় আবাসন খাতের উন্নয়ন, আসলে খালি চোখে একটা জাতি কত উন্নতি হয়েছে হ্যাঁ, এখানে ইনভেস্টমেন্ট করার জন্য হাংরি মানুষ। স্মার্ট হাউজিং এর কথা বলতেছি আমরা, বড় বড় টাউনশিপ, স্যাটেলাইট টাউনশিপের কথা বলতেছি, যেটা 8-10-20 হাজার কোটি টাকার প্রজেক্ট হয়তো বা। তো সেই জায়গায় কেন এটা ওই যে মানে নিফট ইন দা বার্ড অঙ্কুরেই কি বিনষ্ট হয়ে গেল কিনা, নাকি এটা নিয়ে আরো কিছু উন্নতি পরিচালিত হচ্ছে আপনার জানা আছে কিনা? এটা আসলে যদি আমি বলি বিসেকের আন্ডারে হয়তো বা একটা কাজ চলছিল। হ্যাঁ, এটা আমি যেটা বুঝি আমি বলবো যে আসলে আপনি সব জায়গায় ডিমান্ড সাপ্লাইয়ের ইস্যু আছে। আপনি এই মুহূর্তে মার্কেটে আমরা যেটা দেখি যে ফিক্সড অ্যাসেটগুলোর ডিমান্ড কমে গেছে। মার্কেটের যেই ধারা থেকে একটা আমরা ইনভেস্টমেন্টের জায়গায় ছিল, আমি বলবো যে ল্যান্ডের দাম বা ফ্ল্যাটের দাম, কস্টিং কমে গেছে। আমার প্রোডাকশন বিশেষ করে কস্টিং একটা জায়গায় কমেছে রডের, কিন্তু অন্য জায়গায় যদি বলি আবার লেবার বেড়েছে, ইনফ্লেশন বেড়েছে, এই সমস্ত কারণে কিন্তু ওভারঅল ইনভেস্টমেন্ট যারা করছে তাতে মার্জিনটা কমে গেছে যতটুকু, তার চেয়ে বেশি এটার পারচেজিং খরচটা বেড়ে। ইনফ্লেশন বেড়েছে কি কনস্ট্রাকশন সেক্টরে বেড়েছে না ওভারঅল বেড়েছে? আমাদের ইনফ্লেশন তো সব জায়গায় বাড়ে। তো আমি বলছি যে ইনফ্লেশনের কারণে কিছু রেট তো বাড়ে। আপনার প্রোডাকশন, মানে আমি বলতে চাচ্ছি যে আমার লিভিং কস্টটা যেটা বাড়ে বা আমার যে প্রোডাকশন কস্ট বাড়ছে, সেই জায়গা থেকে আগে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন বা ল্যান্ড কনস্ট্রাকশনের যে জায়গাটা আছে, বিল্ডিং কনস্ট্রাকশনের খরচ বেড়েছে, ল্যান্ড খরচ হয়তো কিছু জায়গায় স্ট্যাগ আছে, কিন্তু আলটিমেট পারচেজার যারা, ঠিক জানি না পারচেজাররা কেন যেন একটা জায়গায় মানে একটু এটা একটা ইকোনমিক আনসার্টেনিটি আছে। তো এখন ধরেন আপনার ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট আছে, এরপরে মানুষ চাইতেছে যে একটা স্থিতিশীল ইলেকটেড গভর্নমেন্ট আসলে হয়তো। স্যার এই জায়গায় আমার একটা দ্বিমত আছে, কারণ এইটা কিন্তু অপরচুনিটি। আপনি যদি ব্যাংক হন, আপনি যদি ইনভেস্টমেন্ট কোম্পানি হন, আপনি যদি হাউজিং কোম্পানি হন, এই জায়গায় আমি আপনাকে সফট লোন দিব 20 বছর 23 বছর, আসো এটা টাইম, তুমি কেন। আমি তো বলবো যে এই যে সময়টায় মানুষগুলো যে দেখা যাচ্ছে যে আমার কাছে টাকা নাই বলতে তো সেটা নয়, আমার কাছে কোন ধরনের টাকা নাই একটা বিষয়, আর একটা হচ্ছে স্মুথ পাচারের হিসাব করলে তো টাকা আছে। এখন যদি পাচার বন্ধ হয় তাহলে টাকা জমছেতেছে না, তাহলে সেটা ইনভেস্ট করতেছে করে না। সেটা তো একটা বড় বিষয়। আর উনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে ডিমান্ড সাপ্লাই। আবার এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হয়তো বা রডের দাম কমেছে বা সিমেন্টের দাম কমেছে, কিন্তু প্রপার্টি তো মার্কেট রেটে বিক্রি হয়। একটা জায়গায় এসে কিন্তু কাস্টমার আমাকে প্রাইস দিতে চাচ্ছে না, ট্যাক্স রেজিস্ট্রেশন কস্ট, আবার ওই যে স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন কস্ট, এগুলো মিলে কত যেন 13-14% এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এখন আবার একটা আমাদের প্রসঙ্গ এসেছে কি, সেটা হলো যে সরকার বলেছে যে মৌজা রেট অনুযায়ী নিবন্ধন ব্যয় নির্ধারিত হবে। সো সবকিছু যদি চিন্তা করা হয়, তো এই হাউজিং এর কথাটা যেহেতু আসলো, ব্যবসায়ীদেরও তো বাঁচতে হবে, তাকে তো প্রাইসিং এর মধ্যেও সেই ইঞ্জিনিয়ারিংটা করতে হবে, কিন্তু আমার মার্কেট আমাকে দিচ্ছে না। তাহলে এখন ব্যাংকগুলো, এই যে হাউজিং কোম্পানিগুলো যে লোন নিয়ে বসে আছে, অনেক বড় বড় লোন, প্রজেক্ট ফাইন্যান্সিং নিয়ে আছে, আরো সামনে হবে, তাহলে এদের বিজনেস ফিজিবিলিটি যাচাই করতে গিয়ে এটা কি আসলেই বাণিজ্যিকভাবে ওই অর্থায়নকারী ব্যাংকের জন্য ফিজিবল কিনা, তারা কিভাবে নির্ধারণ করবে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে? না, এটা আসলে বলাটা কঠিন, কারণ প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে এক এক ধরনের
ডাইভার্সিফিকেশন থাকে, এক এক ধরনের তাদের ডেভেলপমেন্ট থাকে। যে আমি এবি ব্যাংক, এবিসি ব্যাংক, আমি হাউজিংয়ে আমার অলরেডি 20% ইনভেস্ট করা আছে, আমি এখানে যত ভালোই হোক আমি কোটা যাবো না। শেষ। আমার কোটা শেষ। আবার আরেকজনের আছে যাদের দেখা যাচ্ছে যে আছে, তো সেখান থেকে তাদের কিছু সুযোগ হয়তো আছে, তারা চিন্তা করবে। যেমন আমি জানি যে কিছু এই যে ডিসেম্বরকে সামনে রেখে বেশ কয়েকটা ব্যাংক তাদের দুটো একটা করেছে যে হাউজিং, কেউ যদি ফ্ল্যাট লোন বা হাউস বিল্ডিং লোন নিতে চায়, একটা যদি অন্য ব্যাংক থেকে আসো, আমি যদি তোমারটা নেই, টেক ওভার করি তোমার এত %, এবং আমি যদি আমার কাছে আসো এত তারিখে 31 ডিসেম্বরের মধ্যে এত %। আপনার এইটার মার্কেটিং কিন্তু হচ্ছে, হান্টিং কিন্তু হচ্ছে। আমরা যে এখন যেমন যেটাকে বলি ফেসবুক বলি, যে বিভিন্ন সিস্টেমে বা মেসেজে বলি, মার্কেটিংটা কিন্তু আছে। এইখানে কি বন্ডের কোনো অপরচুনিটি আছে কি? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আপনি এই যে যেটা আরেকটি বলছেন, বলছিলাম, হ্যাঁ, আপনি যে জিনিসটা বলেছেন ক্রাউড ফান্ডিং, ক্রাউড ফান্ডিং এর ক্ষেত্রে আমি যদি গভর্নমেন্ট সিকিউরিটিজের কথা বলি, আমি তো বলেছি সুকুক হোক, ট্রেজারি বিল বন্ড হোক, এখানে আমার অপরচুনিটিস বা ইনভেস্টর মানে গত কয়েক বছর যেভাবে এখানে এসছে, ওখান থেকে এখানে আমাকে এখন ঠেকাতে হচ্ছে, কারণ আমি না আবার ক্রাউডিং আউটে ইফেক্টে চলে যাচ্ছি। ঠিক আছে, তো আমাকে কিন্তু এখন আমার অ্যাওয়ারনেসের যে ইস্যুটা আছে, আপনার রিটার্ন কিন্তু আপনাকে অ্যাওয়ার করে দিচ্ছে। রাইট। ঠিক আছে, আমার যে বিষয়টা আমি যদি বলি যে আমাকে ওই যে প্রোডাক্ট ইস্যুসগুলো আছে, এইগুলো কর্পোরেট হাউসের ডেভেলপমেন্ট, কর্পোরেট সেক্টর যে ডেভেলপমেন্টগুলো আছে, এই অংশের কাজগুলো আসলে করতে হবে তাদের। আমরা যদি ডায়াসপোরার কথা আবার আসি, জি, আমি একটা বলছি যে আমরা এটাকে সম্প্রতি আমরা দেখে এসেছি, এটা জর্জিয়াতে গিয়েছিলাম, সেখানে আছে। এটা আমরা কেনিয়াতে খুব জনপ্রিয়, ইন্ডিয়াতেও আছে। জর্জিয়া মানে সেন্ট্রাল আমেরিকান নো, কান্ট্রি? এটা যে রাশিয়া থেকে। সাবেক সোভিয়েত ও কান্ট্রি, আচ্ছা, রাশিয়া, হ্যাঁ। জর্জিয়াতে আছে। সেটা হচ্ছে অ্যাপস। আপনি আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে যেখানে টুকটাক এটা কিনতে পারছেন, অনেকগুলো যে আমি বলবো যে এই যে এমএফআই এর মতো, আপনাকে যদি আমি গভর্নমেন্ট সিকিউরিটিজ একটা অ্যাপ করে দেই, আপনার এখান থেকে ওখানে চলে যাবেন, এখান থেকে এই অ্যাকাউন্ট দিয়ে আপনি কিনতে পারবেন। আমি যদি এত অ্যাক্সেস করে দিই, আপনার সঞ্চয়পত্র তো আমরা করে দিচ্ছি, দেখছি। হ্যাঁ, জি জি। এবং আপনি খুবই, আমরা আশা করি বেশ দ্রুত সময়ের মধ্যে দেখতে পারবেন যে আপনার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি আপনার ব্যাংক ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে ওই 5 বছরের সঞ্চয়পত্র করে এত টাকা ট্রান্সফার করে দেন, আপনার কাছে চলে আসবে, আপনার সঞ্চয়পত্র অনার হয়ে গেছে। রাইট। আপনার তো সবকিছু কেওয়াইসিতে আছে। ঠিক আছে, আপনি যদি এই প্রোডাক্টটা দিতে পারেন, আপনি যদি আমার ট্রেজারি এই যে যেটা ডায়াসপোরা, কিন্তু আমার টোটালি ইয়েটা যেটা আছে আমার ওই যে কি বলে ওয়েজ আর্নার্সটা, আমার কিন্তু ওয়েজ আর্নার্সটা যেটা একদম ফুললি অটোমেটেড, কিন্তু আমার ইউএস ডলার ইনভেস্টমেন্ট এবং প্রিমিয়ামটা এখন অটোমেটেড না, কারণ পারি এটা দুটো আমার কিছু প্যারামিটার অ্যাড ডিরেক্ট করতে হয়, আস্তে আস্তে হয়ে যাবে। আমি অ্যাপসটা যদি করি, সারা পৃথিবী জুড়ে অ্যাপস আছে। আবার যে ভাইটা শ্রমিক হিসেবে মালয়েশিয়া লঙ্কাবিতে কাজ করছে, সে তার অ্যাপস দিয়ে সুন্দর করে যদি এখান থেকে এখানে শিফট করে দেয়, তার তো কনফিডেন্স লাগে না যে ওখানকার যারা ইয়েরা আছে, যে এলাকায় যারা রেমিটেন্স হান্টের আছে বা অন্যান্য জায়গায় গিয়ে আমি ভাই এটা কিনবো, তাকে তো আমার একবার করলে চলে যায়। এটা একটা ইস্যুস আছে। একটা বড় দায়িত্ব যেগুলো আছে, আমরা মনে করি যে আমাদের যে রাষ্ট্র কি বলে এমবেসিগুলো, বিদেশে যে এমবেসিগুলো আছে, সেখানে আসলে প্রকৃতপক্ষে এমবেসি পর্যন্ত সাধারণ ইনভেস্টররা যাওয়ার সময় পায় না, সুযোগও পায় না। সেই আপনার সৌদি আরবের থাকেন যে জায়গাটা আছে, সেখান থেকে তার আমার এমবেসিতে আসতে, ছুটি নিয়ে যাইতে আসতে তার 2 দিন সময় লাগবে, এবং এসে যদি না পায় সেই জায়গাতে আমার ভাইটা কিন্তু আসবে না। আপনাকে অ্যাপস করে দিলাম, এবং অ্যাপসটার যেটা আছে যে আমার সারা পৃথিবীতে যেহেতু একটা ব্যবহারযোগ্যতা আছে, সেখানে কনফিডেন্সটা তৈরি হলে আমার মনে হয় আগের থেকে এটা বাড়বে। আমি বলতে চাচ্ছি যে আমার গভর্নমেন্টের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, বা যে কোনো, আপনাকে আমি একটু মজার কথা দিয়ে আজকে আমি বলতে চাচ্ছি। সম্প্রতি আমি জাস্ট মাসখানেকের ভেতরে একটু ব্যক্তিগত ঘোরায় আমি একটু বাগেরহাটে গিয়েছিলাম। জি। এবং বাগেরহাটে যাওয়ার পরে ওখানে যেই জায়গাটা আমি গেছি, সেখানে আমাদের দেশে যে কথিত বড় বড় বাস কোম্পানিগুলো, তাদের কোনো কাউন্টার নেই বা ওখান থেকে ছাড়ে না। তো ওখানে আমার পরিচিত এক ভাইয়ের মাধ্যমে আমি বললাম ওই এলাকায় কখন ভালো একটা বাস আছে, সেই বাস থেকে আবার একটা টিকিট আপনি অ্যারেঞ্জ করে রাখেন, আমি বিকাশে টাকা পাঠাই দেবো, ইত্যাদি ইত্যাদি, কোনো সমস্যা নেই।
তো এই বিষয়টা এরকম যে আমার টিকিট কেটে রেখেছে, তখন 5:30টায় আমার বাস, 5টায় আমার বাস। তো আমি 5টার সময় সেই বাগেরহাটের একটা মানে ওই জায়গাটা অত বেশি মানে মেইন বাগেরহাটও না, পিরোজপুরও না, ওটা মাঝামাঝি একটা জায়গা, রানিং বাসের একটা কাউন্টার থাকে। তো দেখলাম ছোট্ট একটা কাউন্টারে একজন সামনে একটা ছোট্ট ইয়ে নিয়ে বসে আছেন, পাশে ভিতরে 4-5টা শুধু প্লাস্টিকের চেয়ার। তো আসবে বাসে, তো আমি তো 5টার সময় এসেছি যে বাসে উঠে চলে যাব। ওনারা স্মার্ট বলেই হয়তো 5:30টার বাসটা আমাকে 5টায় বলেছে, যে টাইমিং যদি গড়বড় না হয়। আমার তো আধা ঘন্টা কিছু করতে হবে, বাংলাদেশি কায়দা। হ্যাঁ, আমার তো আধা ঘন্টা কিছু করতে হবে। আমি এদিকে দেখি চা খাই, হঠাৎ ইম্পর্টেন্ট ইজ দ্যাট আমি দেখি পাশে একটা সাদা কাগজে লেখা, আপনি 90 দিনে বিনিয়োগ করুন এত%, 180 দিনে বিনিয়োগ করুন এত%, 360 দিনে বিনিয়োগ করেন এত%। নিচে একটা ব্যাংকের নাম লেখা, একটা টেলিফোন নাম্বার দেয়। আমার প্রথমে মনটা ভরে গেল, ওই ব্যাংকটার প্রতি শ্রদ্ধা আসলো যে প্রপার ব্র্যান্ডিং করেছে, রাইট প্লেস। এবং আমার প্রোডাক্ট কিন্তু 91 দিনের, 182 দিনের এবং 364 দিনের কাস্টমার্স, ওই জায়গার কাস্টমার্স সে জানে তার ফাইন্যান্সিয়াল লিটারেসি কতটুক। ওই একদিনের বিজনেস কিন্তু তার বিজনেস, রাইট। এবং 182 দিনের জায়গায় 180 দিন, এই 2 দিনের বিজনেস, এবং 364 দিন, 360, 4 দিনের বিজনেস, এটি কিন্তু তার বিজনেস। আমি ওই জায়গায় এবং রেটটা দেখছি যে মার্কেটে আমার যে রেটটা আছে ট্রেজারি বিল বোর্ডের বিলের, ওই বাংলাদেশ ব্যাংকের লোক হিসেবে তো উনি আমার তো মুখস্থ। বাট পাশাপাশি আমার 1 সপ্তাহ পর আমার মনে হয়েছে ওই ব্যাংকটার নাম এবং নাম্বার একজনের আছে, ব্যাংকের কোনো লোগো বা প্রিন্টেড কোনো কিছু নাই। যদি ব্যাংক হয়ে থাকে এক্সেলেন্ট, আর যদি ব্যাংক না হয়ে ব্যাংকের কোনো এজেন্ট এই কাজটা করে, স্মার্ট ইনভেস্টর আমার ওখানে চলে আসছে, একজন মানে স্মার্ট, আমি বলবো যে মিডিয়া চলে আসছে। তবে আপনি এইভাবে চিন্তা করেন যে এই স্মার্ট যদি বেশি স্মার্ট হয়, সে আপনাকে টাকা দিয়ে যাচ্ছে মানে ব্যাংকের সাথে তার আসলেই কোনো যোগাযোগ নাই, তখন আপনি কতটুকু রিস্কি। একটু ফিগার বেশি হলে এবং এরকম যদি 2-1টা কেস ধরা পড়ে, আর কেউ বিনিয়োগই করবে না, আমার মার্কেট শেষ, আমার এই মার্কেট শেষ। মানে একবার যদি বলা হয় যে 91 দিনে উনি করেছিলেন, এই করেছিলেন, নাই, ঠিক আছে। তো আমাদেরকে আসলে সতর্ক হয়ে অনেক জায়গায় কাজ করতে হয়, অনেক জায়গায় চোখ কান খুলে করতে হয়। যে আবার স্মার্ট ব্যাংকারও আছে, ধরেন আজকে যে স্মার্ট ডিলারটা কোনো কারণে চাকরি চলে গেল, সে কাজটা করতে পারে। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস মাথায় আসছে, সেটা হলো দেখেন ওষুধ কোম্পানিগুলো কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন ছাড়া কোনো ওষুধের বিজ্ঞাপন দিতে পারে না, একমাত্র ওটিসি প্রোডাক্ট ছাড়া। ওটিসি দিতে পারে, ওভার দ্য কাউন্টার যেগুলো। তো সেক্ষেত্রে এই যে ব্যাংকের কিন্তু প্রচুর ব্র্যান্ড কমিউনিকেশন হয়, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট হয়, এক্ষেত্রে কি বাংলাদেশ ব্যাংক থেকে ওই কন্টেন্টটা অ্যাপ্রুভাল করিয়ে নিয়ে আসার কোনো প্রয়োজনীয়তা বা আপনাদের দিক নির্দেশনা আছে কিনা? এটা হলো অন্যভাবে যদি আপনি চিন্তা করেন যে ওনার বিজনেসে কি প্রোডাক্ট দিবে, সেই প্রোডাক্ট তো মার্কেটে কম্পিটিটরদের সাথে বেস করে উনি প্রোডাকশনে দেবে, ঠিক আছে। তো আমরা কিন্তু রুলসে দিচ্ছি যে এই 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 জিনিস করতে পারবেন, এটা করতে পারবেন, পেমেন্ট সিস্টেমটা করতে পারবেন, এই এর মধ্যে কিন্তু ধরেন নতুন একটা প্রোডাক্টে কি রেট নেবেন, কি করবেন, এটা কিন্তু না, এটাও তো একটা আসলে ভোক্তা স্বার্থের সাথে সংশ্লিষ্ট। আমরা দেখেছি গত 15 বছরে যে এমনও কিছু জিরো কুপন বন্টন ছাড়া হয়েছে যেটা পরে হাই হয়ে গিয়েছে। তো তার সাথে একটা ব্যাংকের লোগোও ছিল, এটা বিভিন্ন জাতীয় দৈনিক ঠৈনিক পত্রপত্রিকায় এগুলো বিজ্ঞাপন দিয়ে এসেছে। ওই সময় বা ভবিষ্যতেও যাতে এগুলো না হয়, বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি হিসেবে কিভাবে এটাকে একটা প্রপার, চমৎকার একটা কথা বলি। আমি এখানে আসার সময় দেখলাম, নিচে দেখলাম ফেস দ্য পিপুল ব্যাংক, ধরুন ফেস দ্য পিপুল ব্যাংক। এই ফেস দ্য পিপুল ব্যাংক অনেক বড় একটা সাইনবোর্ড নিয়ে আছে। বাংলাদেশ ব্যাংক তো তার কাছে যারা অ্যানালিস্টেড তাদেরই খোঁজ নেবে, তাদেরটাই তো যাবে, ইন্সপেকশন বলি বা তার পেপার সব আছে, সব কিছু আমি কিন্তু দেখবে। এই ফেস দ্য পিপুল ব্যাংকটার খোঁজ আমি চোখে নিয়েছি, তখন আমি কিন্তু আমাকে বলবো না, আমি বলবো কাকে, আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো, ভাই এটা কি দেখো তো, এটা তো ব্যাংক থাকার কথা না। আমি কি বুঝতে পারছি? মানে এটা গ্রাহকের সচেতনতার বিষয় বলছেন। হ্যাঁ, মানে আলটিমেটলি আমার কাছে যারা অ্যানালিস্টেড ব্যাংক হিসেবে, আমি তার বাইরে যদি কেউ কাজ করে সেটা আমাকে সার্চ করে বের করা খুব কঠিন। যেমন আমি ছোট্ট উদাহরণ দিই, মানি চেঞ্জার ধরেন আছে, আজকে একটা মানি চেঞ্জার আছে এই আমার গুলিস্তানে আছে, ABC মানি চেঞ্জার।
কোনো কারণে মানি চেঞ্জারটা তাদের বিজনেস এখানে হচ্ছে না, একটা ট্রান্সফার করে নিয়ে গেল চিরঙে। তখন কিন্তু এবিসি মানি চেঞ্জার বাংলাদেশ ব্যাংক হেড অফিসে এটার রেগুলেশনে আমি থাকবো না, এটা চিরং অফিস দেখবে। তো চিরং অফিস দিয়েছে, ওটা করেছে। হঠাৎ করে দেখি যে আমি 1 বছর পরে এটা বন্ধ হয় নাই, চলতেছে বিজনেস। আমার কাছ থেকে তো পারমিশন এসে বন্ধ, আমি তো জানি সে নাই। না, ডেটাবেজে সেটা আপডেট হয়নি কেন? না, ডাটাবেস তো আমার ডাটাবেস তো আছে, উনি তো আনঅফিসিয়ালি করছে। আপনি তার লাইসেন্স শিফট করে ট্রান্সফার হয়ে গেছে, আমি সে জানায়নি কিছুই। সে জানাবে কেন? সে জানাচ্ছে না বলেই তো আমি বলছি। সে আমাকে বলেছে বন্ধ, আমি তো যেটা বন্ধ আছে সেটা আমি যাবোই না। এটা একটা গ্যাপ আছে। এই গ্যাপটার কাজ হচ্ছে যখন আমার আইন প্রয়োগকারী সংস্থা, আমরা কিন্তু যেহেতু বন্ধ হয়ে যায় তখন তাদের আইন প্রয়োগকারী সংস্থাকে দিই। আইন প্রয়োগকারী সংস্থা তো বিভিন্ন সময় চেঞ্জ হয়, বিভিন্ন কাছে হয়। এটা একটা হতে পারে ধারণা, একটা উদাহরণ আমি দিলাম আপনাকে। এই কিন্তু সুযোগ কিন্তু থেকে যায়। তো এই যে বিষয়টা, মেইন যে জায়গাটা আমরা এসেছিলাম, যে আপনি যেটা বলছিলেন যে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কোনো স্ক্যানিং করে থাকি না। প্রোডাক্টের ইস্যুয়েন্সের সময় তো আমরা বলে দিই এই পারবা এই পারবা না, এই ধরনের প্রোডাক্ট করতে পারবা, এটার চেয়ে বেশি করতে পারলে এই ধরনের করতে গেলেই তোমার এই রিস্ক আছে, এই ঝামেলাগুলো সেটা ঠিক আছে, কিন্তু পোস্ট অ্যাপ্রুভাল কমপ্লায়েন্সটাও কি বাংলাদেশ ব্যাংক দেখার দায়িত্ব আছে কিনা বা দেখে কিনা, যে তারা আসলেই ওই অনুযায়ী করছে কিনা? না, সেটা তো আমার অডিট অ্যান্ড ইন্সপেকশন টিম আছে। তার তো আমার মানে আমরা একটা আমার অনসাইড ইন্সপেকশন টিম আছে, অফসাইড ইন্সপেকশন টিম আছে, আরেকটা আছে আমার যেটাকে বলি আমরা কমপ্লেনের এগেনস্টে যে কেউ এটাতে কমপ্লেন দিতে পারে। জি জি। আর মার্কেটে তো কম্পিটিটিভনেস আছে। এবিসি ব্যাংক কিছু করলে XYZ ব্যাংক বলে দিবে আমাকে, ভাই ও তো এটা করতেছি, আনি দিকে। রাইট। আর আমার কাজ তো রেগুলেটর কাজই তো এটা প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে খোঁজ পাইতেছে তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি স্যার জানেন যে আপনি যেহেতু এই লাইনে আছেন, আমাদের কাজই হচ্ছে কনফ্লিক্টটা বের করা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব ইস্তেকমাল সাহেব। আপনি যে কথাগুলো আজকে আমাদেরকে বলেছেন তা যদি আমাদের আমাদের যারা শ্রোতা আছেন, আমাদের যারা দর্শক আছেন, তারা এটি গ্রহণ করতে পারেন, এমনকি যারা কর্পোরেট সেক্টরে, যারা ব্যাংক সেক্টরে আছে, তারা এটাকে গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস যে তারা উপকৃত হবেন। সামগ্রিকভাবে আমাদের এই ব্যাংক ব্যবস্থা, আমাদের যে বন্ডের যে পোটেনশিয়াল কনস্ট্রেইনস, এই কনস্ট্রেইনকে অতিক্রম করে আমরা পোটেনশিয়ালটার দিকে বেশি এগিয়ে যাব। তো আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন ডক্টর জামালউদ্দিন স্যারের কাছে দুটো জিনিস আমার জানার ছিল। প্রথমে এখানে একটা প্রসঙ্গ উঠে এসেছে যে ইস্যুয়েন্স প্রসেসের মধ্যেও অনেক ধরনের, মানে বন্ডের কথা বলছি বা এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো অনেক ঝামেলা আছে। আবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্যার যে অনেক ইস্যুকারী প্রতিষ্ঠানের জন্য মানে বিশ্বাসযোগ্য বা স্বীকৃত যে ক্রেডিট রেটিং, হ্যাঁ, সেটারও কিন্তু অভাব আছে। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? এটা কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, কারণ বন্ড কিন্তু শুধু দেশীয় বন্ড না, আমরা ডায়াসপোরার কথাও বলেছি, ফান্ড আমরা প্রকিউর করতে পারি যে কোনো জায়গার থেকে বিশ্বের। তো এই ক্রেডিট রেটিং এর বিশ্বাসযোগ্যতাটাকে কিভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি? ক্রেডিট রেটিং এরটা হলো ইটস এ নিউ ইন্ডাস্ট্রি ইন আওয়ার কান্ট্রি। এটা ধরুন 2010 সালে আমাদের আগে ছিল একটা, আচ্ছা, তারপরে আমরা লাইসেন্স পাইলাম 2010-এ। পাওয়ার পরে উই স্টার্টেড, আমাদের এখানে নিউ ইন্ডাস্ট্রি। এখন যারা আগের থেকে করছে তখন কিন্তু কম্পালসারি ছিল না। যেমন আপনার ধরেন লিস্টেড কোম্পানিগুলা আগে কিন্তু কম্পালসারি ছিল না, এই গত বছর 1 বছর 2 বছর আগে এটা পার্মানেন্ট হলো। মেইনলি মানুষ মনে করে যে ক্রেডিট রেটিংটা ব্যাংকের, যেমন এখানে কনফ্লিক্টিং সিচুয়েশনও আছে। সেটা হলো যে আমি অ্যাজ এ ডাইরেক্টর অফ দ্যাট কোম্পানি আমি কিন্তু কোনো অডিট ফার্মের পার্টনার হতে পারবো না, যে কারণে আমি অডিট ফার্ম ছেড়ে দিয়া এটাতে আসতে হয়েছে। এটা কনফ্লিক্টিং। আচ্ছা, তারপরে হলো যে আমি একটা কোম্পানির চেয়ারম্যান, যেমন আমি ব্যাংকের, জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, তখন কিন্তু আমি ওইখান থেকে রিজাইন করতে হয়েছে। ওখানে ডাইরেক্টরশিপ থেকে আমাকে রিজাইন করতে হয়েছে। এটা মানে অর্থমন্ত্রী আমাকে বলছে যে আমি বললাম যে আমি আপনি তো রেটিং কোম্পানিতে, আমাকে ওইটা থেকে আমি রিজাইন করি এবং আমরা জয়েন্ট স্টক কোম্পানিতে দিয়ে এটা করছি। তার মানে কি আপনাকে রুলস রেগুলেশন অনুযায়ী চলতে হবে। আপনি যদি আরেকজনের রুল ইমপ্লিমেন্ট করতে যান, কারো ব্যাপারে বিচার করতে যান, বিচারক হওয়ার যোগ্যতাটাকে আপনাকে অর্জন করতে হবে, ফার্স্ট কাজ। এখন আমি যদি বিচারক হইয়া এটার এই কাজটা করি,
মানে যেটাকে সর্ষের মধ্যে ভূত বলা হয়। Yes, তখন কিন্তু আমার জন্য এটা ফেয়ার হবে না। সেই ক্ষেত্রে আমাদের এই সোসাইটিতে এটা কিন্তু এখন আস্তে আস্তে মানুষ এটা ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতো না, এখন কিন্তু আস্তে আস্তে বুঝতেছে ক্রেডিট মনে করে কি রেটিং এর জন্য। এক সময় আমি এই কোম্পানির চেয়ারম্যান ছিলাম, অনেক লোকে আমার চিনতো, হেরা এসে আমার কাছে রিকোয়েস্ট করতে, ভাই আমার এটা, আমি বলি এটা কি স্কুলের পরীক্ষা পেয়েছে যে চেয়ারম্যানের ছেলে পরীক্ষা দিলে তারে পাস করে দিত। ক্লাসে ফার্স্ট করতে হবে, মানে ফার্স্ট হওয়া আর পাস করার দুটো ডিফারেন্স। রাইট। দুটো ডিফারেন্স। রেটিংটা তো কমপ্লিটলি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এবং সেই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস যে আপনি পাইতেছেন, এখন আমি দিয়ে কি করবো, আপনি এটা নিয়ে কি করবেন? কেউ বলে যে A++, A++, অনেকগুলো দেখেন না পেপারে দেয়, কিন্তু এটার ভ্যালিডিটিটা কতদূর আপনি দিবেন সেটা কিন্তু আপনার ক্রাইটেরিয়া আছে। যেমন আমরা যে কোম্পানির সাথে, ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে, ফিচের সাথে আমরা অ্যাফিলিয়েটেড, মালয়েশিয়া থেকে আমাদেরকে কন্ট্রোল করে, ওরা কিন্তু ওদেরকে আমরা ফি দিতে হয়, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আবার তারা ওই আমাদের কাগজপত্রগুলো পরীক্ষা করে। এরপরে বাংলাদেশ ব্যাংকের টিম আসে বিআরপিডি থেকে, এই রেগুলেশন ডিপার্টমেন্ট থেকে, ওরা এসে আমাদের কাজকর্ম চেক করে, এবং আমাদের স্যাম্পল অনেকগুলো, কিছুদিন আগে আমরা 1 সপ্তাহ কাজ করছি বাংলাদেশে। এবং আমাদের এখানে রেটিং ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে ডেভেলপ করতেছে, কিন্তু এখানে ফি এত কম, নোবডি টকস অ্যাবাউট আমার যে এক্সিস্টেন্স, আমি তো বেতন দিতে হবে, বেতনটা দিতে হবে কর্মচারীদের। ভালো কর্মচারী রাখলে আপনি ওটার বেতন তো বেশি হবে, এবং সেটা কিন্তু আপনি যদি না দিতে পারেন তাহলে কোয়ালিটি ইমপ্রুভ করবে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনার এই কোম্পানি থেকে কোনো ডিভিডেন্ড আমরা নিয়ে নেই গত 15 বছরে, নেই। আমরা মনে করছি যে এটা হলো আমাদের ইনভেস্টমেন্ট, আমরা কোয়ালিটি দিয়ে এটাকে ডেভেলপ। আমি আমার জন্য চিন্তা করি না, এটা আমরা চিন্তা করতেছি যে আমাদের ছেলেমেয়েরা যে চালাবে, এটার জন্য ইনস্টিটিউশনটা করতেছি। তো এইটা এখন আর বাজার অর্থনীতির এটা ওয়ান অফ দি গেটকিপারদের মধ্যে কারা কারা আছে? পুলিশের লোকও গেটকিপার, চার্টার অ্যাকাউন্টিং ইনস্টিটিউটও গেটকিপার, কস্ট অ্যাকাউন্টিং ইনস্টিটিউটও গেটকিপার, তারপর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও গেটকিপার, ইন এ সেন্স বাংলাদেশ ব্যাংকের যে লার্জেস্ট গেটকিপার। তার মানে কি সবার সমন্বিত এদের মধ্যে যে এই কাজগুলা করে, এবং এটা আমাদের দেশে যেহেতু নতুন ইন্ডাস্ট্রি, এটাতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে কিন্তু অনেক বেশি ইনভেস্ট করি। যেমন বন্ড মার্কেটে আমরা মানে অনেকগুলা কোম্পানি করছি, এবং প্রায় অলমোস্ট 86 বন্ড, এর মধ্যে সাকসেস স্টোরি, ফেলিওর স্টোরি আছে। এখন যেটার জন্য এখন আপনি ধরেন দিনে এতগুলো কাজ করতেছেন, 100টা কাজ করলেন, কাজের ভিতরে আপনার হয়তো 90টা কারেক্ট হয়েছে, 10টা কারেক্ট হয় নাই, ঠিক মতন হয়। ইন দ্যাট কেস নেক্সট আপনার জন্য এটা এক্সপেরিয়েন্স। এটা যেহেতু নিউ ইন্ডাস্ট্রি, এখানে আপনার ধরেন বন্ড মার্কেটটা এবং স্টক মার্কেট যে লিস্টেড কোম্পানি, এখনও কিন্তু এটা বাস্তবায়িত হয়নি। সমস্ত লিস্টেড কোম্পানি কিন্তু ক্রেডিট রেটিং কোম্পানি এমপ্লয় করে নাই। তার মানে কি সেখানেও কিন্তু আপনার আছে, এবং এখানে আমার ফির বিষয় আছে। ক্রিয়েটিভ যে কোনো কাজ করবেন, সেই ক্রিয়েটিভ কাজ করার জন্য ইউ মাস্ট বি পেইড। যেমন লয়ার রফিকুল হক সাহেবের যে লিগাল ফি দিতেন, ব্যারিস্টার রোকনুদ্দিনকে যে ফি দিতেন তাদের কাজের উপরে, মানে কাজের কমপ্লেক্সিটির উপরে, সেখানে এখন আপনি যদি আরেকজন আনেন, উনি হয়তো 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, তো এই লোকের তো কম ফিতেও সে যাইতে চায়, মানে ক্রেডিবিলিটির প্রশ্ন থাকে। ফি কম্পিটিশন। এখন প্রাইস যে কস্ট, ওই প্রাইস কেটে আপনি যদি ঢুকলেন, কিন্তু লস দিয়ে কতদিন চলবে? এট দি এন্ড অফ দি ডে ইউ ক্যানট সার্ভাইভ। বাট এটা রেটিং ইন্ডাস্ট্রিটা মানে একটা দেশের বাজার অর্থনীতিকে ধরে রাখার জন্য একটা গেট কিপিং এজেন্সি হিসেবে কাজ করে, এবং তাকে সেটা করার জন্য সোসাইটিও এবং রেগুলেটর সবার একটা লাগবে, সাপোর্ট লাগবে, আদারওয়াইজ কিন্তু এটা গ্রো করবে না। এখন আপনি যদি নন কর্পোরেট করেন, এবং অনেকদিন বলছি, তবে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে লিস্টেড কোম্পানিটা আমরা অনেকদিন ফাইট দিয়ে এটাকে ঢুকেছি, সেটা গত 10 বছরের ফাইট। রেজাল্ট এখন সবাই কর্তৃপক্ষকে বুঝাইতে পারছে যে না, এটা করছে ওনারা। তার মানে কি এখন ফিটা যদি আন্ডারকাট ওভারকাট
আমার আন্ডারকারেন্টে মস্তি খেতে হয়। যেমন আপনি একটা লোক নতুন আসে যে, আর রেটিং কোম্পানির সংখ্যাও আমাদের দেশে বেশি, 6টা না কত বেশি, যে কারণে আপনার এখানে এখন কাজের ইনভেস্টমেন্ট এবং তাদের যে লোকের যে কোয়ালিটি, এই সমস্ত বিবেচনা করে এখানে আপনার একটা রিফর্ম হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এটা যেটাই পড়ে তাকে আপনি করেন, আপনাকে সংখ্যা কমান। যেমন ব্যাংক, এই যে বাংলাদেশ ব্যাংক প্রেসারে পড়ে অতগুলো ব্যাংক দিছে, এত ব্যাংকের কি বাংলাদেশে দরকার আছে? না, নো, এটা দরকার নাই। এবং এখন ধরেন এই ডিপোজিটের জন্য ফাইট দিতেছে লিজিং কোম্পানি 43টা না 45টার মতো। এইরকম এতগুলা সংখ্যায় লিজিং কোম্পানি দরকার আছে কিনা বাংলাদেশের মার্কেট সাইজে? এই অ্যাসেসমেন্টটা আসলে কারা করে? না, এটা তো রেগুলেটর, তাদের রেসপেক্টিভ রেগুলেটর যারা আছে তারাই। এবং সেটা দেওয়ার সময় সেটাও কিন্তু আপনার বিবেচনায় রাখা উচিত। এই জন্য ক্যান আই ম্যানেজ দ্যাম। এখন বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে যদি আপনি বলেন যে 10,000-এর উপরে এখন ব্যাংকের ব্রাঞ্চ আছে, আমার মনে হয় 12,000-এর মতো। যদি 12,000 হয়, তাহলে ব্যাংকের এই যে ব্রাঞ্চগুলোর যে রেগুলেশন, এই সেন্ট্রাল ব্যাংকের এই স্ট্রেংথ দিয়ে কি ইজ ইট পসিবল? পারবে না। ইন্সপেকশন এটা সেটা সব কিছু করে রুলস রেগুলেশনগুলো ওনারা তো, এটা তো পুরা, এটা যদি অটোমেটেড হতো তাহলে ওনারা ওখানে বসে অল্প লোক দিয়ে কিন্তু এই অটোমেশনটা নিয়েও আমরা পরবর্তীতে একটা অটোমেশনের কথা বলবো। ব্যাংকের যদি অটোমেশনটা হয় তখন আপনি দেখবেন যে অনেক ঝামেলা চলে যাবে। সেখানে আপনার ওই যে সফটওয়্যারের ভিতরে দিলেই বলবে যে এর এই এক্স কোম্পানি অমুক ব্রাঞ্চ, নারায়ণগঞ্জের অমুক ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট নম্বর এত, এটা তো বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট হবে। তখন ওইটা বাইর করি, সে ওই কাগজগুলো চেক করে দেখবে। তখন তাদের যে ফর্মুলা আছে, ফর্মুলা অনুযায়ী যখন দেখবে যে এটা তো মানে ঝামেলা আছে এখানে, তাই তখন কিন্তু উনি ওরা যে ডিফল্ট লোনের পরিমাণ দেখাইছে, উনি কিন্তু এর থেকে বেশি করতে পারবে ওইখানে বসে। এবং প্রযুক্তির যুগে অটোমেশনের তো বিকল্পও নেই। আমরা ওই কোর ব্যাংকিং সলিউশন নামে একটা প্রোডাক্ট আমরা ডিসেম্বরের ভিতরে আমরা এটা ফরজ হয়ে গেছে, এটা হয়ে গেছে মোটামুটি। আমরা এটা লাইভ তাইলে হবে কি, ওখানে হলে যে এই যে পেমেন্ট সিস্টেম, এই পেমেন্ট সিস্টেমে আমার কাজ করার সুযোগ হয়েছে। যে বিকাশের যে লেনদেনগুলো হচ্ছে, ওই প্রজেক্টে আমি কাজ করছি 3 বছর। এবং ওরা আপনার যে ইয়েটা করছে, এটা কিন্তু অনেকে প্রথমে বুঝেনি, আমিও বুঝিনি। যখন করলো ওরা বলে যে এটা পেমেন্ট সিস্টেমে যদি করি, অটোমেশন করে, ক্লিয়ারিং হাউস, এই যে আমাদের যে ওনাদের যে সেন্ট্রাল ব্যাংকের যে ক্লিয়ারিং হাউস চেক, ওই T+2 উনি যে বললো, T+2তে আমি তখন 2008-এ স্টক এক্সচেঞ্জে বলছিলাম যে T+2 0 করা উচিত, 2 দরকার নাই, 0 করা অটোমেটেড হলে তাহলে আপনার এখনো কিন্তু 2 দিন ওই যে স্টকের যে ট্রানজাকশন করে, এটা কিন্তু এখনো অটোমেটেড হয় নাই। T+0 এটা হওয়া উচিত। T+0 2008-এর দাবি আমাদের, ওই প্রজেক্টে শেষ হয়ে গেছে, এরপরে আর এটার কোনো ফলো আপ হয়নি। এটা পসিবিলিটি এনাফ আমাদের দেশে, এবং দেশ সাইজে ছোট কিন্তু ডিজিটালি আমাদের দেশ কিন্তু অনেক দূর আগাচ্ছে, রাইট। এবং আমাদের এই ইনিশিয়াল ফাউন্ডেশনটা হয়েছে, এবং এটাকে যদি আমরা ফার্দার এটাকে কনসেন্ট্রেট করি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এন্ড ইনোভেশনের মধ্যে থাকতে হবে, তাহলে আমাদের রেভিনিউ সিস্টেমও ডিজিটাল হয়ে যাবে। এক্সাইজ রেভিনিউর মানে ট্যাক্স, এক্সাইজ, ভিএটি, কাস্টমস, এগুলো সব যখন আপনার মানে অটোমেটেড হয়ে যাবে। সিঙ্গাপুরে যে হুয়াওয়ের 82টা দেশে, পৃথিবীর 82টা দেশে আপনার এটাকে অটোমেট করছে তারা। আমি এগুলো ধাচ্ছি আমার ওই যে ডিজিটাল, অতএব এটা অসম্ভব কিছুই না, এটা অসম্ভব না। আমাদের ওই যে বললাম ছোট একটা দেশ নেপাল, সেইখানেও ডিজিটাইজেশনে তারা আমাদের কত দূরে এগিয়ে গিয়েছে, আমাদের ওয়েল ট্যাক্স কালেকশন করে। আমাদের বাচ্চারা স্কুলে ছেড়ে ফেলে যে এখন মোবাইল যে অ্যাপের যে ব্যবহার, আমরা বয়স্করা এটা পারি না, সবকিছু পারি না, ওরা জানে। তার মানে কি এই জেনারেশন যখন আস্তে আস্তে ইয়েতে আসবে, দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেশন চলে আসবে। যেমন আমাদের এখানে এই যে বিসিএস এর লোকজন, বেশিরভাগ লোক কিন্তু এখন থেকে 10 বছর আগেও বিসিএস কোয়ালিফাইড যারা ছিল উপরের দিকে অফিসার, ওনারা কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারতো না। এখন এই জেনারেশনে কিন্তু নিউ জেনারেশনে এটা আছে। যেমন বাংলাদেশ ব্যাংকে এই যে তাদের যে এই অটোমেশনের যে ফ্লোটা, এটা কিন্তু টপ যে বস থাকে তার কিন্তু ইনফ্লুয়েন্সের কিন্তু অনেক কিছু নির্ভর করে।
উনি যদি অ্যানালগ হয় তাহলে উনি ডিজিটাল করতে সাহস পাবে না। উনি অ্যানালগ হলে ডিজিটাল করতে উনি সাহস পাবে না। কিন্তু এটা যখন আপনি করবেন, এটার মজাটা পাইবেন, তখন কিন্তু আপনি বুঝতে আপনি দেখবেন অটোমেশন সিস্টেমটা আসলে একটা চিরন্তন। আপনি খেয়াল করেন, আমরা কম্পিউটারের আগে কিন্তু ক্যালকুলেটরে গেছি। আমি ক্যালকুলেটরের, বিশেষ করে তার মাঝখানে, কম্পিউটার এবং ক্যালকুলেটরের মাঝখানে, আপনাদের মনে আছে কিনা, ইলেকট্রিক কাস্টিক মেশিন মেশিন ছিল তার আগে। এইটা কিন্তু 1 থেকে 2 বছরের বেশি জনপ্রিয় হয়নি, কারণ মানুষের মনে হয়েছে যে এটা ভুল হতে পারে অথবা আমার চাকরি চলে যেতে পারে। কিন্তু আমার আগের জেনারেশন যারা ক্যালকুলেটর ব্যবহার করা শুরু করেছে, তার আগের জেনারেশন থেকে কিন্তু তারা স্মার্টিং এর সুযোগ পেয়েছে। এর থেকে আমরা পেয়েছি কম্পিউটার ল্যাপটপ, আমার থেকে পরের জেনারেশন, আমার ছেলেরা পাচ্ছে এআই সুবিধা, তাই না? এরপরে যখন আরেকটা কিছু পাবো, এটা হচ্ছে চলমান প্রক্রিয়া এবং আমার প্রসেস। আবার দাদা বা আগের জেনারেশন কাগজ কলম পেয়েছে, আমি নিজে দেখেছি এইভাবে কলম নিয়ে নিয়ে লিখতেছে। সেটাই আমরা এরপরে দিয়ে যাচ্ছি উইংসান কলমে, ফাউন্টেন পেনে, এরপরে আমরা হয়তো বল পেনে গিয়েছি। এখন জেনারেশন কোনো কলমই লাগছে না, পেপারলেস। মানে এইটা একটা চলমান প্রক্রিয়া। এটা মানে যত দিন যাবে স্মার্ট জেনারেশন আর স্মার্ট হবে। এভরি ডে ইট উইল ইমপ্রুভ, এভরি ডে। প্রত্যেক জেনারেশন আপনার এআই এর এখন যে সিরিজ বাইরে হয়েছে, এটার আপডেট সিরিজ আপনার এটা টিকে থাকার জন্য সেও চেষ্টা করবে। এক্স্যাক্টলি, অলরেডি আসবে। তো ধন্যবাদ স্যার আপনাদের দুজনকেই। সর্বশেষ স্যার আপনার কাছে শুধু জানতে চাইবো যে আগামী 2 বছরে বন্ড বাজারের উন্নয়নের জন্য যদি আপনাকে অনুরোধ করি যে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আপনি 2টি অগ্রাধিকারমূলক পরামর্শ দেন, তাহলে আপনি কি দিবেন? এটা 2 বছরে 2টি, 2 বছরের ভিতরে আপনার ধরেন ওনারা আমাদের জিডিপির যে এখনকার যে পার্সেন্টেজ, 1-এর নিচে ইনভেস্টমেন্ট জিডিপির সাইজের তুলনায়, এইটাকে মিনিমাম 10 একটা টার্গেট করা উচিত যে আমরা 10% ইনভেস্টমেন্ট এখানে বাড়াবো। এরপরে আবার 5 বছর পরে 15%। এই 2টা আমি দিতে পারি। এরপরে আপনি বাড়াইতে থাকেন, এটা 30% পর্যন্ত আমাদেরকে উঠাইতে হবে। মানে একটা গ্র্যাজুয়ালি আপগ্রেডেশন করতে হবে আমাদের। এখন যে আছে ইন্টারন্যাশনাল কম্পারিজনে, ইন্টারন্যাশনাল কম্পারিজনে এটা যদি বাড়ায়, তাহলে ওনাদের ডিপার্টমেন্টকে তাদের রেকমেন্ডেশনটা মানে দেশের চাহিদার ভিত্তিতে ওনারা এটা করবে। এবং এটা ব্যাংক বেসড ইকোনমি থেকে আপনি বাইর হওয়ার জন্য এটা একটা বিরাট হাতিয়ার। এবং সেটা যদি রেগুলেটরি ইনস্টিটিউশনগুলোকে আবার আপনাকে কিন্তু স্ট্রেনথেন করতে হবে। এটা ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কে আনতে হবে। না পারেন, চেষ্টা থাকতে হবে আপনার, এবং পজিটিভ ডায়ালগও হতে হবে এগুলো নিয়ে স্টেক হোল্ডারদের মধ্যে। কন্টিনিউয়াস ডায়ালগ হতে হবে, পত্রপত্রিকার সাথে আপনার ওনাদের ইন্টারাকশন থাকতে হবে। এইটার মধ্য দিয়ে কিন্তু পাবলিক অপিনিয়ন ক্রিয়েট হবে, হইলে মানে ভালো, যেটা দেশের ভালোর জন্য। আমরা তো সবাই দেশের জন্যই কাজ করতেছে। এই দেশ তো এত মানে 17 কোটি বলে, এটা তো ধরেন আরো লোক কিছু বেশি হবে, এটা সবাই মনে করে। তো যাই হোক, এই লোকগুলোর তো খাওয়ায় পরে আমাদের বাঁচাইতে হবে। এবং এটা আমাদের দেশ। আমরা কিন্তু বিদেশে যাওয়ার সুযোগ ছিল, আমরা যাইনি, থাকিনি, দেশে চলে এসেছি। কাজ করার সুযোগ চাই আমরা, এবং সবাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, জনাব ইস্তেকমাল হোসেন। আমরা এখন প্রোগ্রামের পরিসমাপ্তিতে আছি। আপনি যদি 2টো কথা বলতে চান আমাদের আজকের এই বন্ডের আলোচনা নিয়ে, যে সামনে এগিয়ে যেতে হলে বিশেষ করে কর্পোরেট সেক্টরকে একটু ফোকাস করব আমরা, কারণ এই সেক্টরটার মধ্যে আমার মনে হয় বন্ড সংক্রান্ত সচেতনতা দরকার। গভর্নমেন্টও বটে, এতে কোনো ভুল নেই, তবে কর্পোরেট সেক্টরটা এখন প্রতিদিনই নতুন নতুন সেক্টরের মধ্যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, তাদের বিষয়টা জানা দরকার আছে। আপনার যদি সংক্ষিপ্ত কোনো বক্তব্য থাকে। আমি প্রথমে আসলে অন্য জায়গায় একটু গুরুত্ব দিব, সেটা হচ্ছে যে আমার সারা পৃথিবী জুড়ে দেশকে ভালোবাসার লোক অনেক। একটা বছর পরে সারা জীবন ইনকাম করে পাহাড় জমে বিদেশে বসে আছি, দেশের জন্য কিছু করি নাই, এই সংখ্যাটা অনেক এবং অ্যামাউন্টটা অনেক। আমাকে সেই টার্গেটটা করে তাকে এমন কিছু প্রোডাক্ট দিতে হবে যাতে এই ইনভেস্টমেন্ট এখানে আসে। আপনি চিন্তা করেন যে আমরা বয়স হয়েছে, মনে হয় যে আমার জন্মস্থান যেখানে আমি থেকে জন্মগ্রহণ করেছি, ওদের জন্য তো আমি কিছু করলাম না, আসে না আমাদের মনে? আসে, অবশ্যই একটা সময় পরে এই জিনিসটাই কিন্তু
আমার ডায়াসপোরা যারা আছে তাদের কাজ করছে এবং সব সময় করে, আমি তাদেরকে দিতে পারি না। আমি যখন আমার এলাকায় আমি গিয়েছি, আমার গ্রামের বাড়িতে, তোমাদের জন্য কি করতে পারি, চেষ্টা করতে পারি, বিভিন্ন সেক্টর দিয়ে করতে পারি, আমি খুঁজে পাই না কি করতে পারি। কেন খুঁজে পাই না? আমি যখনই খুঁজতে যাই যে আমি দেখি তোমাদের এখানে একটা প্রাইমারি স্কুল কোনো একটা প্রজেক্টের মাধ্যমে করে দেওয়াটার চেষ্টা করি, এই পাড়া বলে এখানে, ওই পাড়া বলে ওখানে, ওই পাড়া বলে এর বদনাম, এই পাড়া ওই পাড়া, আমি ফ্রাস্ট্রেটেড চলে আসি। আমি ব্রডার সেন্সে যদি বলি যে আমার ডায়াসপোরার কিন্তু আমার পুরো দেশে এই জাতীয় একটা সিচুয়েশন থেকে যে উত্তরণ করতে পারি আমরা, কনফিডেন্সটা যদি আসে, দ্যাট ইজ ফার্স্ট ওয়ান হচ্ছে আমার একটা কনফিডেন্স দিতে হবে এইরকম যে আমি এখানে কিছু করার সুযোগ পাচ্ছি, রাইট। এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে আমার কর্পোরেট সেক্টরে শুধু লোকাল না, ফরেন যে প্রতিষ্ঠানগুলো যারা আসতে চায়, বিভিন্ন ইনভেস্টররা এখানে আসতে চায়, তাদেরকেও আসতে দিতে হবে। এবং সেখানে থাকা যেটা আছে আমার একই সাথে কম্পিটিশনটাও আসবে। আর কর্পোরেটের সবচেয়ে বড় যে জায়গা আছে, আমি জানি না, আমরা যে কিছুক্ষণ আগে যে বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর কথা বললাম, স্বনামধন্য ক্রেডিট রেটিং এজেন্সি, আপনি যখন দেখবেন কয়েকদিন পরে দেখবেন যে আল্লাহ, এরা এইটা কেন? আমার যদি কনফিডেন্স না থাকে বড় বড় প্রতিষ্ঠানের বিষয়ে, মেইন জায়গা যেটা আমি বলবো, ইস্যুয়ারের এথিক্স। আমি যদি ঠিক না হই, কেউ আমাকে ঠিক করতে পারবে না। রাইট, একদম। ইভেন আল্লাহও পারবে না। আল্লাহ তো রুলস রেগুলেশন দিয়ে দিছে, তারপরে পারতেছে। সবার আগে আমাকে ঠিক হতে হবে যে আমি নিজে এটা করব, সঠিকভাবে করব। আমি শর্টকাট ওয়েতে আমি প্রফিট করে আমি চলে যাচ্ছি, টাটা বাই বাই, এই জায়গা থেকে আমাকে ইথিক্যালি শক্ত হতে হবে। এবং সকলেই শক্ত হয়ে একটা জায়গায় যদি আমরা যেতে চাই, আসলেই সম্ভব। মানে কার্সি বিগিনস অ্যাট হোম। আগে নিজের Excellent. ঘরটা ঠিক করতে হবে, হ্যাঁ। আমার উদাহরণ দিয়ে যাতে আরেকজনকে আমি বলতে পারি যে আমি এটা করেছি, আপনি কেন করবেন না। তো আজকে এই আলোচনাটা আমি মনে করি আমাদের সম্যক যে বন্ড মার্কেটই না শুধু, আমি মনে করি সরকারি, বেসরকারি এবং সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা, এই সংক্রান্ত বিভিন্ন উপকারে আসবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা ফেস দ্য পিপল স্টুডিওতে এসে আপনাদের এই জ্ঞান, আপনাদের এই অভিজ্ঞতা আমাদের দর্শকদের, জনগণের বৃহত্তর স্বার্থে আপনারা বিতরণ করেছেন। এবং ভবিষ্যতে এই ধরনের আলোচনা অনুষ্ঠান আমরা অব্যাহত রাখবো, হয়তো আরও কোনো টপিক নিয়ে বা রিলেভেন্ট টপিক নিয়ে, এই আশাবাদ ব্যক্ত করব। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এতক্ষণ আপনারা যারা ধৈর্যের সাথে আমাদের সাথে ছিলেন এবং আমাদের কথা শুনেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন।